হয়তো একটু মানে অবিশ্বাস্য মনে হবে, আমার কিন্তু কোনো নিজের কোনো টাকা ছিল না। শূন্য হাতে? শুনুন, আমি কিন্তু কোনো টাকা, এবং আমার কাছে যেই পরিমাণ টাকা ছিল সেটাতে আমি হয়তো 2 মাস চলার মতন টাকা ছিল। ঢাকা সংসার শহরে যে, চালানো? হ্যাঁ, সংসার চলার মতন টাকা ছিল। ব্যবসা করার জন্য আমার কোনো টাকা ছিল না। তো তো ওই সময় আপনার পুরোটাই মূলধন কি ছিল? অলৌকিকভাবে হয়েছে আসলে ওই এটা। সময় আপনার কি মানে মূলধন কি? মূলধন কিছু না। মূলধন হচ্ছে আমার 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 মানে মোটিভেশন, আমার ভিশন, আপনার আমার পড়াশোনা? ড্রিম, আপনার এবং পড়াশোনা? আমি যে নলেজটা অ্যাকোয়ার করেছি সেই নলেজটা। না, তাহলে শূন্য টাকা আপনার মূলধন। আজকে ইয়ন গ্রুপ কিন্তু বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান। তারপরে কিভাবে কি মূলধন আসলো কিভাবে? মূলধন, ওকে ওকে, দ্যাটস এ গুড কোয়েশ্চেন। আসলে আমি যখন এই প্রথম এলসি যখন আমি করি, আপনাকে 14-15 লাখ টাকার এলসি ছিল, এক কন্টেনার প্রোডাক্ট, মিক্স সব প্রিভেন্টিভ প্রোডাক্ট, আমেরিকান কোম্পানি। তো এই 3.5 লাখ টাকা আমার কাছে ছিল না। তখন আমি আমার এক বোন, ওর বোনকে বললাম যে তোমার তো এফডিআর রাখো, তো এফডিআর যা তার থেকে বেশি দিয়ে আমাকে তুমি কিছু টাকা দাও, আমি তোমাকে দিয়ে দিব। তো ও কেন যেন আমাকে বিশ্বাস করলো, এফডিআর ভেঙে সে আমাকে 3.5 লাখ টাকা দিল। তো ওইটাই ছিল আমি বড় কথা, ওইটাই আমার মূলধন ছিল আপনি যদি বলেন। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। আসসালামু আলাইকুম, এগ্রিকালচার নিউজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি বায়েজিদ মোড়ল। বন্ধুরা, আমরা এগ্রিকালচার নিউজের পডকাস্টের একটা নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের পডকাস্টের মেহমান আছে মমিনুদ্দৌলা। মমিনুদ্দৌলাকে বাংলাদেশের একটা স্বনামধন্য অ্যাগ্রো বিজনেস প্রতিষ্ঠান, নাম যার ইয়ন, ইয়ন গ্রুপ, ইয়ন ফার্মাসিউটিক্যাল, ইয়ন ফিড, ইয়ন সিক্স, ইয়ন ইয়ন বায়োসায়েন্স বা ইয়ন বাংলাদেশের সর্বাধুনিক প্রযুক্তির ইয়ন ডেইরি, সব কিছু মিলে টোটাল আমাদের খামার সেক্টর বলি, আমাদের অ্যাগ্রো ইন্ডাস্ট্রি বলি, একটা বিশাল অবস্থান করে দাঁড়িয়েছে আমাদের ইয়ন গ্রুপ। তো মমিনুদ্দৌলা স্যার, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি স্যার, আমি প্রথমে আমরা শুরুটার গল্পটা শুনতে চাই, কিভাবে ইয়ন শুরু করলেন? জি, তাহলে আমাকে বেশ কয়েক বছর পিছিয়ে যেতে হয়। আমি ছোটোবেলা থেকে যে শুরু করি, আমি লেখাপড়া করেছি হাই স্কুল, ইন্টারমিডিয়েট, ফৌজদারহাট কলেজ থেকে। তারপর আমি ফৌজদারহাট ক্যাডেট কলেজ? জি, চট্টগ্রামে। মেন রাস্তার পাশেই পড়ছে এটা? জি। জি। এরপর আমি ঢাকা ইউনিভার্সিটিতে ইকোনমিক্সে ভর্তি হই, এটা 1985 সালের পরে। তো তখন তো আপনারা হয়তো জানেন যে এরশাদ পিরিয়ডে আমাদের প্রচুর লেখাপড়ার ব্যাকলগ ছিল। জি, সেশন জট ছিল। সেশন জট ছিল। আমরা 1 বছর পার হতে প্রায় 2.5 বছর লেগে যায়। তো কিছুটা অধৈর্য হয়ে তখন বিদেশ যাওয়ার ইচ্ছে ছিল না, বাট চলে যাই আমেরিকাতে উচ্চশিক্ষার জন্য। 2000 আসলে 1988 সালে। তো লেখাপড়া শেষ করি, ওখানে জব করি, প্রায় 10 বছর থাকি। এরপরে 1994 সালে আমি 97 সালে সরি, আমি দেশে ফিরে আসি। বাংলাদেশে বাংলাদেশে আমার ক্যারিয়ার এবং আমার কাজ এবং দেশের জন্য, দেশের জনগণের জন্য কাজ করবো, এরকম একটা চিন্তা ছোটবেলা থেকেই ছিল। সেই জন্য আমি চলে আসি। আমেরিকাতে অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও আমি সেটাকে দূরে ঠেলে বাংলাদেশে 97-তে অনেক অনেক চ্যালেঞ্জ ছিল। 1997 আমার মনে আছে তখন ইলেকট্রিসিটি ছিল সোনার হরিণের মতো। জি জি জি। কখন আসতো? রাইট, মাঝে মাঝে মনে হতো চলে যাই, গরমে এত কষ্ট পেতাম। যাই হোক, রিসোর্স কম ছিল, আমাদের অনেক রিসোর্স কম ছিল, ডেভেলপমেন্ট ওয়াজ ভেরি পুয়ার। তো আমার শুরুটা এগ্রিকালচার দিয়ে হয়, মানে নট দ্যাট। আপনি কি পোল্ট্রি, ডেয়ারি, তারপরে কৃষি, কোনটাতে শুরু করেছিলেন? প্রথমে আসলে শুরু করি আমি কৃষি, মানে সেই কৃষি, সেই শুরুটা আসলে আমার শ্বশুরের ব্যবসা দিয়ে শুরু করি। আমার শ্বশুর আবার আমার আপন চাচা হন। জি। তো উনি আমাকে উদ্বুদ্ধ করেন একটি বিজনেসে যে এই বিজনেসটা ভালো, তুমি শুরু করো, আমার যেতে অভিজ্ঞতা আছে, আই ক্যান হেল্প ইউ। ঠিক আছে, শুরু করলাম। মানে কৃষি এটা কি, প্রায় সেটা কি এটা ছিল? এটা ফার্টিলাইজার দিয়ে শুরু করি আমরা, মাইক্রোনিউট্রিয়েন্ট ফার্টিলাইজার। পরবর্তীতে আমাদের পেস্টিসাইড, হার্বিসাইড, ফাঞ্জিসাইড, সব ধরনের মানে ক্রপ প্রোটেকশন সলিউশন যেটাকে বলে, এগুলো আমি ওখানে প্রায় 3.5 বছরের মতন আমি বিজনেসটাকে
ফাউন্ডেশনটাকে আমি তৈরি করি কিনা, এটার নাম হচ্ছে পেট্রোকেম বাংলাদেশ লিমিটেড। পেট্রোকেম বাংলাদেশ লিমিটেড। এখন বেশ মোটামুটি একটা খুব জি, নাম জি। নাম করা একটা কোম্পানি এখন এগ্রোতে, মানে জি। পেস্টিসাইডের জগতে। জি, তো 2000 সালে আমি একটু হলিস্টিক চিন্তা করি। আমি ভাবলাম যে একজন ফার্মার, তার তো শুধুমাত্র জমি থাকে না, তার এক চিলতে জমি থাকে যেখানে সে ফসল ফলায়। তার বাড়ির উঠানে একটা পুকুর থাকে যেখানে সে মাছ চাষ করে, তার কিছু হাঁস মুরগি থাকে, তার দুই একটা গরু থাকে যেখান থেকে সে গরুর দুধ আহরণ করে। তো এগুলো কিন্তু তার ভরণ পোষণের একটা মানে মূল মাধ্যম। মাধ্যম। এবং এর থেকে অতিরিক্ত যা হয় সেটা কিন্তু সে আবার বাজারে বিক্রি করে, সেটা দিয়ে কিন্তু তার অন্যান্য যে অর্থনৈতিক চাহিদা যার মেটানো, সেটা কিন্তু সেটা থেকে করে। তো আমার বিজনেস মানে কনসেপ্টটি কিন্তু ওখানেই চিন্তা। বিজনেস মানে আমার মূল পারপাসটি ছিল যে এক হচ্ছে কীভাবে ফার্মারের ইকোনমিক কন্ডিশনটাকে ইমপ্রুভ করা যায় থ্রু মানে ইনক্রিজিং ইল্ড অফ এগ্রিকালচার প্রডিউস। আপনি জানেন যে বাংলাদেশের মানুষ অনেক বেশি, ঘনত্ব অনেক বেশি, আমাদের জমির পরিমাণ অনেক কম। সম্ভবত যদি পার ক্যাপিটা হিসেব করে আমাদের হয়তো বা লোয়েস্ট ইন দ্য হোল কান্ট্রি, হোল ওয়ার্ল্ডে সম্ভবত লোয়েস্ট হবে। তারপরে প্রতি বছরই এটা আবাদযোগ্য জমি কিন্তু আমাদের আবাসনের জন্য কমে যাচ্ছে। আবাসন, ইন্ডাস্ট্রিয়াল প্রজেকশন সব মানে অন্যান্য কারণে চলে যাচ্ছে। সরকারি হিসেবে প্রায় 69,000 হেক্টর, সো ইট ইজ কোয়াইট সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ ল্যান্ড যেটা আমরা প্রতি বছর লস করছি আর কি প্রোডাকশন থেকে। তো এটা করতে গিয়ে তখন আমার কাছে মনে হলো না আমি একটাতে ফোকাসটা করে আমার হোলিস্টিক আমি নিজেই একটা করব, এবং আমি ইয়ন গ্রুপের গোড়াপত্তন করি। ইয়নের নাম, ইয়নটা কেন? ইয়ন হচ্ছে গিয়ে ওকে, ইয়ন একটি আসলে ইংরেজি শব্দ, আনইউজুয়াল ইংরেজি শব্দ। এটা গ্রিক শব্দ থেকে আসে, AEON, এটা গ্রিক শব্দ আছে। এই শব্দটির অর্থ হচ্ছে একটা চলমান সময়কে বোঝায়, ইনফিনিট পিরিয়ড অফ টাইম, লম্বা দীর্ঘ সময়। কারণ নামের সাথে জড়িত আছে। যে না, নামের সাথে জড়িত নেই, অনেকে তাই মনে করে। তো যেহেতু ব্যবসাটা এগ্রিকালচার বিজনেসটা আমি যেটা মনে করি যে এটা পৃথিবীতে প্রথম মানুষ দিয়ে শুরু, পৃথিবীর শেষ মানুষ কিন্তু এগ্রিকালচারের উপরে ডিপ করবে। সুতরাং এই বিজনেসের স্থায়িত্ব কিন্তু কিয়ামত পর্যন্ত। তাই শুরু করলেন এগ্রিকালচার, তারপরে আসলেন পোল্ট্রিতে। রাইট, আমি পোল্ট্রিতে দেন আমি ফোকাস করি। পোল্ট্রিটা কিন্তু মোটামুটি রাইজিং ছিল তখন। তবে পোল্ট্রিটা যখন শুরু করি তখন আমি ভাবলাম যে পোল্ট্রি স্টাডি করা দরকার। প্রথমে আমি একটা পোল্ট্রির উপর কোর্স নিয়ে লোকালি বাস্ক বলে একটা সংস্থা ছিল ওই সময়, তারা পোল্ট্রি কোর্স দিত। আমি 2 সপ্তাহ, সম্ভবত 3-4 সপ্তাহ 5 সপ্তাহ হবে কোর্স আমি নেই, নিয়ে মোটামুটি জ্ঞান অর্জন করি। এরপরে আমি ভাবলাম যে না, আমাকে আগে ফার্মারের কাছে যেতে হবে। তো কীভাবে ফার্মারের কাছে যাব? তো আমি গাজীপুর চৌরাস্তায় একটা দোকান মানে নেই, মানে কেমিস্টের দোকান নেই, মানে আই বিকেম এ কেমিস্ট। হ্যাঁ, দোকান নিয়ে ওখানে পোলট্রি প্রোডাক্টগুলো আমি কিনে ওখানে রেখে, তা আমি সন্ধ্যার পরে, তখন তো গাজীপুরে যেতে এত কষ্ট ছিল না, 30 মিনিটে চলে যাওয়া যেত, এত ট্রাফিক ছিল না। তো চলে গিয়ে ওখানে আমি 5টা-6টার দিকে যেতাম, রাতে 9টা-10টা পর্যন্ত থাকতাম। সো আই ইউজ টু ইন্টারাক্ট উইথ ফার্মার, যে ফার্মারের কী কী প্রবলেম নিয়ে আসে, তাদের কী সমস্যা হয় শুনতাম। শুনে ফার্মার তো প্রেসক্রিপশন নিয়ে আসতো, আমরা দেখতাম, ওটা অনুযায়ী আমরা প্রোডাক্ট দেন, কিন্তু ফার্মারের সাথে কমিউনিকেট করতাম কী সমস্যা। তারপরে আমি দেখলাম যে একটা ম্যানেজমেন্ট ইজ বিগ ইস্যু, মানে ফার্মাররা কিন্তু আসলে প্রিভেন্টিভ ম্যানেজমেন্ট করে না, বিকজ না জানার কারণে করে না। তো প্রিভেন্টিভ ম্যানেজমেন্ট কীভাবে করা যায় এই নিয়ে তখন আমি গবেষণা শুরু করলাম ব্যক্তিগতভাবে। সো আমি তখন একটা আমেরিকান ইউনিভার্সিটিতে আমি একটা পোলট্রি সায়েন্সের উপর একটা কোর্স নেই, প্রায় 3 সপ্তাহ একটা কোর্স, ইউনিভার্সিটি অফ জর্জিয়াতে। আমি একটা পোলট্রি শোতে যাই, ওয়ার্ল্ডের সবচেয়ে বড় পোলট্রি শো, IPPE বলে এটাকে, ইন্টারন্যাশনাল পোলট্রি প্রোডাকশন এক্সপোজিশন, IPPE আমেরিকাতে প্রতি বছর এটা হয়। ওটার সাথে অ্যাড করে ওই কোর্সটা ওরা করায় আর কি, মানে যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা আসে। তো ওখানে একদম আপনার টোটাল পোলট্রি ইন্টিগ্রেশনের কিন্তু একটা ডেমনস্ট্রেশন করা আছে। সো ওরা আপনাকে একদম হ্যান্ডস অন ট্রেনিং দেয়, একদম জিপি থেকে শুরু করে প্যারেন্টস, এটা ফিড মিল, ইনক্লুডিং প্রসেসিং অ্যান্ড মানে মার্কেটিং সাথে। তো ওখানে আমার একটা ভালো একটা মানে নলেজ আমি গ্যাদার করি। আমি একটা ভালো কয়েকটা কোম্পানির সাথে আমার পরিচয় হয় পোলট্রির, যারা গ্লোবালি রেপুটেড কোম্পানি। তো ওখানে আমি কিছু ম্যানেজমেন্ট
প্রোডাক্ট নিয়ে আমি শুরু করি, যেখানে প্রিভেন্টিভ ম্যানেজমেন্ট। আমার মনে আছে তখনকার সময় আমি অ্যামোনিয়া ওয়াজ এ বিগ প্রবলেম, এখনও বিগ প্রবলেম, বাট নোবডি ওয়াজ অ্যাড্রেসিং দ্য অ্যামোনিয়া প্রবলেম। আমি অ্যামোনিয়া নিয়ে তখন অ্যাড্রেস করি, আর কীভাবে অ্যামোনিয়াকে কন্ট্রোল করা যায়। আফলাটক্সিন ওয়াজ এ বিগ ইস্যু, বাট নোবডি ওয়াজ অ্যাড্রেসিং ইট প্রফেশনালি। আমরা আফলাটক্সিন সলিউশন নিয়ে আসি। আমরা তখন ডিসইনফেকশন স্যানিটেশন, যেটা মানে অতটা মানুষ খুবই উদাসীন ছিল তখন, এখন তো অনেক ডিসইনফেকশন স্যানিটেশন করছে মানুষ। ওর উই ব্রট সলিউশন, আমেরিকান সলিউশন। তো মেইনলি বেশ কিছু আমেরিকান সলিউশন আমি বাংলাদেশে ইন্ট্রোডিউস করি, যেগুলো আগে কখনো করা হয়নি। সবগুলি কিন্তু আপনার প্রিভেন্টিভ ফার্ম বেস ছিল, এবং আই গট এক্সেলেন্ট রেসপন্স ফ্রম দ্য ফার্মিং কমিউনিটি। অনেক ফার্ম বন্ধ হয়ে যাচ্ছিলো, তারা কিন্তু ফিরে আসছে বিকজ অফ দিস ম্যানেজমেন্ট চেঞ্জ। তো এতে আমাকে আমি অনেক বেশি উৎসাহিত হই, অনেক বেশি উৎসাহিত হই। তখন আমি একটা টিম, ছোট একটা টিম করি, এভাবে মানে শুরু হয়ে যায়। না দেখেন ভাইয়া, স্যার আপনি শ্বশুরের সাথে ছিলেন, সেখান থেকে আসলেন যে পোলট্রিতে কাজ করবেন, পড়াশোনা করলেন, যখন শুরু করলেন ভাবি ম্যাডাম কিছু বিরোধিতা করে নাই? না, কারণ আমি স্বতন্ত্রতার মানুষ। আমি আমার সাথে কি বলছি না, আপনি আপনি ভাবিকে আপনার সহযোগিতা করছি? হ্যাঁ অবশ্যই, হ্যাঁ অবশ্যই। আমি আসলে আমি যখন এই বিজনেসটা শুরু করি, ইয়ন গ্রুপ, হয়তো একটু মানে অবিশ্বাস্য মনে হবে, আমার কিন্তু কোনো নিজের কোনো টাকা ছিল না। শূন্য হাতে? শুনুন, আমি কিন্তু কোনো টাকা, এবং আমার কাছে যেই পরিমাণ টাকা ছিল, সেটাতে আমি হয়তো 2 মাস চলার মতন টাকা ছিল। সংসার চালানো? হ্যাঁ, সংসার চলার মতন টাকা ছিল। ব্যবসা করার জন্য আমার কোনো টাকা ছিল না। ওই সময় আপনার মূলধন কি ছিল? হয়েছে আসলে। ওই সময় আপনার কি মানে মূলধন কি? মূলধন কিছু না, মূলধন হচ্ছে আমার 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 মানে মোটিভেশন, আমার ভিশন, আপনার আমার পড়াশোনা? ড্রিম, আপনার এবং পড়াশোনা? আমি যে নলেজটা অ্যাকোয়ার করেছি, সেই নলেজটা আমার ড্রিম। আমি 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 দেখতে পাচ্ছি স্পষ্টভাবে যে এই জিনিসটা খুবই প্রয়োজন আমাদের জন্য, দেশের জন্য প্রয়োজন, আমার খাবারের জন্য প্রয়োজন। না, তাহলে শূন্য টাকা আপনার মূলধন। আজকে ইয়ন গ্রুপ কিন্তু বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান। তারপরে কিভাবে কি মূলধন আসলো কিভাবে? মূলধন, ওকে ওকে, দ্যাটস এ গুড কোয়েশ্চেন। আসলে আমি যখন এই প্রথম এলসি যখন আমি করি, আপনাকে বলছি ইন্টারেস্টিং গল্প। তখন আমি এলসির মার্জিন, এলসি তো তখন তো আমাদের কোনো ক্রেডিট ছিল না, ব্যাংকের কোনো ক্রেডিট ছিল না। তো আমি তখন ব্যাংকের ম্যানেজারকে চিনতাম, যেহেতু কিছুদিন বিজনেস করেছি আমি আমার ফাদার ইন লর সাথে। জি। বললাম যে ভাই আমি এলসি করবো, বলছে না আপনাকে 100% মার্জিন দিতে হবে। আমি বললাম যে ভাই 100% না, আমি 30% মার্জিন দিব, বাকি টাকা আসলে পরে আমি আপনাকে দিব। 30% মার্জিন আমার মনে আছে প্রায় 3.5 লাখ টাকার মতন হয়। 14 না 15 কোটি টাকা এলসি ছিল, সরি লাখ, 14-15 লাখ টাকার এলসি ছিল, এক কন্টেনার প্রোডাক্ট, মিক্স সব প্রিভেন্টিভ প্রোডাক্ট, আমেরিকান কোম্পানি। তো এই 3.5 লাখ টাকা আমার কাছে ছিল না। তখন আমি আমার এক বোন, ওর বোনকে বললাম যে তোমার তো এফডিআর রাখো, তো এফডিআর যা তার থেকে বেশি দাও, আমাকে তুমি বেশি টাকা দাও, আমি তোমাকে দিয়ে দিব। তো ও কেন যেন আমাকে বিশ্বাস করলো, এফডিআর ভেঙে এসে আমাকে 3.5 লাখ টাকা দিল। তো ওইটাই ছিল আমার, বলা যায় ওইটাই আমার মূলধন ছিল আপনি যদি বলেন। তো ওই টাকাটা দিয়ে আমি এলসি করলাম ব্যাংকে। করার পরে 2-2.5 মাস পরে যখন আমি বললাম যে ভাই যখন মাল আসার আগে টাকা আমি দিয়ে দেবো, তো অনেক জায়গায় ঘুরলাম, টাকা আর পেলাম না। বাকি টাকাটা জোগাড় করতে পারিনি, বাকি 10 লাখ থেকে 12 লাখ টাকার মতন জোগাড় করতে পারিনি। মাল যখন পটে আসলো তখন আমার কাছে টাকা নেই। তা আমি গেলাম ব্যাংকের ম্যানেজারের কাছে, ভাই আমি তো এই বিপদে পড়ছি। উনি বলে যে ভাই সর্বনাশ করছেন, কী করলেন, এখন তো আমার চাকরি বাকরি চলে যাবে। আমরা যে ভাই আমি ট্রাই করছি, কী করবো, আমি তো করতে পারি নাই। তবে আমি আপনাকে একটা পরামর্শ দিতে পারি, যে আপনি শুনেন। বলছি কি, আমি অলরেডি এই প্রোডাক্ট বিক্রি করার জন্য 2-3টে জায়গায় কথা বলেছি। তারা বলেছে প্রোডাক্ট যদি ভালো হয় তাহলে কিনবে, এবং আমি প্রায় 50% প্রোডাক্ট বিক্রি করে দিতে পারবো আসার প্রায় 7 থেকে 10 দিনের মধ্যে। টাকাটা ক্যাশও পাবো, ওই টাকাটা দিয়ে কিন্তু আমি আপনার টাকাটা শোধ করে দিতে পারবো। এবার আপনি যদি আমাকে বিশ্বাস করেন 15 দিনের জন্য, তাহলে আমাকে এলসিটার ডকুমেন্টগুলো দেন। তখন তো ডিজিটাল সিস্টেম ছিল না, সব ম্যানুয়াল সিস্টেম ছিল। মাস শেষ হওয়ার আগে আমি আপনাকে টাকা দিয়ে দিচ্ছি, এতে আপনারও কোনো সমস্যা হবে না, আমারও বিজনেসটা চালু হয়ে যাবে, যেদিকে যাবে যাবে। উনি কালকে আসেন, আমি চিন্তা করে দিচ্ছি। কালকে গেলাম, পরে চিন্তা করছে, উনি হয়তো বিশ্বাস করেছে আমাকে, আগে থেকে চিনতো আমাকে। পরে ওনার যে ডিলিং অফিসার বলছে ডকুমেন্টে দিয়েছে, বলছে ভাই আমাকে কিন্তু বিপদে ফেলিয়েন না। না আপনি বিপদে ফেলবেন না, আমি কনফার্ম
যে এটা হয়ে যাবে। তো আমি অ্যাকর্ডিংলি আমি প্রোডাক্ট থেকে বের করে, যেহেতু এগ্রিকালচার প্রোডাক্টে বেশি টাকা লাগে না, আমাদের তো জিরো ডিউটি সব কিছু, কোনো ভ্যাট নাই, ডিউটি নেই। সো দ্যাট ওয়াজ এ গুড অ্যাডভান্টেজ আর কি, এখনও আছে সেটা আলহামদুলিল্লাহ। এনে প্রোডাক্ট বিক্রি করে ব্যাংকের টাকা শোধ করলাম, এইভাবে কিন্তু চালু হয়ে গেল। চালু হয়ে গেল। এরপরে অন্য মাশাআল্লাহ, অন্য ব্যাংকে মাশাআল্লাহ, চলে গেলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপর অনেক অনেক কাহিনী আসলে, এগুলো বলে শেষ করা যাবে না। বাট আল্লাহ যে সাহায্য শুকর যে কখনো ওইভাবে বিপদে পড়তে হয় নাই। বাট হয়তো বা মানে প্রাচুর্য না আসলেও সচ্ছলতা ছিল এবং রেসপেক্টের সাথে ব্যবসা করছে আজ পর্যন্ত। এই মুহূর্তে আপনার উইংস গুলো একটু জানতে চাচ্ছিলাম। উইংসগুলো আমি যদি ওকে, আমরা 3টা ভার্টিক্যালে কাজ করি আমাদের টোটাল বিজনেস থেকে, যে গ্রুপটাকে যদি আমি আপনাকে বলি। প্রথম ভার্টিক্যাল হচ্ছে যে আমরা ফার্মিং কমিউনিটিকে হোলিস্টিক সলিউশন দেই। ফার্মিং কমিউনিটি থেকে, কমিউনিটি বলতে আমি বোঝাচ্ছি কমার্শিয়াল ফার্মিং যারা করে, যেমন পোলট্রি একটা, জি তারপরে হচ্ছে ফিশ, জি তারপরে হচ্ছে আপনার Dairy. ডেরি ক্যাটেল, জি তারপরে হচ্ছে ক্রপ। ক্রপ। এই ফার্মাররা যারা আছে, এই ফার্মারদের যাবতীয় যা কিছু লাগে ইয়ন ইজ ক্যাপেবল অফ প্রোভাইডিং দেম। যেমন আপনি পোলট্রিতে যদি ধরেন, তার ফিড লাগে, চিকেন লাগে, তার ভ্যাকসিন লাগে, তার মেডিসিন লাগে, তার নিউট্রিশন সলিউশন লাগে, ক্যাটেলও ফিড লাগে, জেনেটিক্স লাগে, তারপরে ফিশও লাগে, তার মানে চিংড়ির মাছের পোনা লাগে, কার্পের পোনা লাগে, তেলাপিয়ার পোনা লাগে, তার ক্যাটের সিমেন্ট লাগে, তার মেডিসিন লাগে, তার ফিড লাগে। আপনি যদি ক্রপে আসেন, ক্রপের যে বীজ লাগে, ধানের বীজ, আলুর বীজ, সবজির বীজ, এবং আপনার মাইক্রোনিউট্রিয়েন্ট ফার্টিলাইজার, অর্গানিক ফার্টিলাইজার, এবং অল কাইন্ডস অফ পেস্টিসাইড, হার্বিসাইড, ফাঙ্গিসাইড, ইনসেক্টিসাইড, যাবতীয় প্রোডাক্ট কিন্তু আমাদের কিন্তু যাবতীয় প্রোডাক্ট কিন্তু আমরা ইম্পোর্ট করি, কিছু কিছু ম্যানুফ্যাকচার করি, ইনক্লুডিং থেরাপিউটিক ড্রাগস। আমাদের একটা ছোটো ফার্মাসিউটিক্যাল ফ্যাক্টরি আছে, ডেডিকেটেড ফর ভেটেরিনারি ড্রাগস অনলি ফর ভেটেরিনারি ড্রাগস। আমরা কোনো ড্রাগস আমরা করি না। তো এইগুলো সবই ম্যানুফ্যাকচার করি আমরা। ফিড ম্যানুফ্যাকচার, আমাদের 2টা ফিড মিল আছে আমাদের। আমরা পোনা তৈরি প্রোডাকশন করি। আমাদের তেলাপিয়া টিবিএন ফার্ম আছে, আমাদের কার্প ফার্ম আছে, আমাদের জেনেটিক ফার্ম আছে ফর ক্যাটেল। আমাদের পোলট্রি ব্রিডিং ফার্ম ছিল, এখন আমরা এটা করি না, কারণ আমাদের যেহেতু অনেক বড় বড় ব্রিডার ফার্ম হওয়াতে আমরা এটাকে আসলে ফোকাস আমাদের করতে না পারে। আমরা গত 2 বছর আগে এটাকে ডাইভার্স করেছি। বাট এভরিথিং এলস ইজ মানে উই হ্যাভ টু ক্যাটার এই ফার্মিং কমিউনিটি যা যা ইনপুটস লাগে, আমরা কিন্তু তাদের দুর্গড়ে পৌঁছে যেতে পারছি। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভার্টিক্যাল এবং সবচেয়ে প্যাশনেট অ্যান্ড ইন্টেন্স ভার্টিক্যাল, যেটার মাধ্যমে আমরা সারা বাংলাদেশে ফুড সিকিউরিটি অ্যান্ড ফুড সেফটি, যেটা আমাদের মটো, প্যাশন ফর ফুড সিকিউরিটি অ্যান্ড সেফটি, এটাকে কিন্তু আমরা ইমপ্লিমেন্ট করি এই ভার্টিক্যালের মাধ্যমে। দ্বিতীয় ভার্টিক্যাল হচ্ছে আমরা ফার্মিং করি। সে ফার্মারটা বেসিক্যালি টু সাপোর্ট আমাদের ফার্মিং কমিউনিটি। সে ফার্মার হচ্ছে সবাই কিন্তু জেনেটিক ফার্মিং, ক্রপ জেনেটিক্স, সব ধরনের সিড আমরা প্রোডাকশন করি। আমাদের টিস্যু কালচার ল্যাব আছে, আমরা পটেটো সিড তৈরি করি, আমরা হাইব্রিড ভেজিটেবল সিড তৈরি করি, আমরা রাইস সিড তৈরি করি, ওপি ভ্যারাইটি, এবং যা যা আপনি মানে ওপি ভ্যারাইটির যত ধরনের আপনার ভেজিটেবল সিড আছে। আমাদের ভুট্টা, আমাদের পার্টনারশিপ আছে বিদেশি কোম্পানির সাথে, সেই ভুট্টা আমরা ইম্পোর্ট করি এবং ডিস্ট্রিবিউট করি। সব ধরনের সিড আমরা করি, সেটাও কিন্তু আমাদের ফার্মিংয়ের ভিতরে পড়ে। তো জেনেটিক ফার্ম হচ্ছে আমাদের ফার্মিং অ্যাক্টিভিটি, নিজেরা করি না, আমাদের ইটস গোয়িং ব্যাক টু দ্য ফার্মিং কমিউনিটি। আর থার্ড ভার্টিক্যাল হচ্ছে আমাদের ফুড প্রসেসিং। সেটা আমাদের হাম্বল, আমাদের একটা মানে হাম্বল মানে প্রেজেন্স আছে মার্কেটে। আমাদের একটা ফ্রোজেন ফুড আমাদের ব্র্যান্ড আছে, মোটামুটি ঢাকা, চট্টগ্রাম, সিলেট বড় শহরগুলোতে আছে। এটার নাম হচ্ছে কান্ট্রি ন্যাচারাল। হ্যাঁ, সবুজ রঙের প্যাকেট আপনারা দেখবেন সুপার মার্কেট বা জেনারেল ট্রেড মার্কেটে গেলে অনেক জায়গাতে এটা পাবেন আপনি। এটা খুবই হাই কোয়ালিটি, আমাদের নিজস্ব সোর্সিং প্রোডাক্ট দিয়ে কিন্তু আমরা এটা তৈরি করি। আমাদের ডেইরি প্রোডাক্ট লাইন আছে, যেমন আমাদের ঘি আছে, আমাদের চিজ আছে, আমাদের বাটার মিল্ক আছে, আমাদের দই আছে, প্রায় 6-7টা প্রোডাক্ট আছে, যেগুলো আমাদের ব্রিডিং যে ক্যাটেল ব্রিডিং ফার্মের যে প্রোডাক্ট, আমরা খুব হাই কোয়ালিটি অ্যান্টিবায়োটিক ফ্রি মিল্ক তৈরি করি, যেটা বাংলাদেশে একমাত্র আমরাই করি এবং আমাদের এই লেভেল আছে বিএসটিআই কর্তৃক। বাংলাদেশে আর কোনো মিল্ক কোম্পানির কিন্তু অ্যান্টিবায়োটিক ফ্রি লেভেল নেই। সেই দুধ থেকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করি, খুব হাই এন্ড মার্কেটে আমরা সেল করি। এবং আমরা সেটা আর একটা আমাদের ফুড ব্র্যান্ড, এটার নাম হচ্ছে বাকারা, যে মানে ডেইরি ব্র্যান্ডের নাম হচ্ছে বাকারা। আর আমাদের একটা পেস্ট্রি এবং বেকারি লাইন আছে, নাম হচ্ছে পিউরো পেস্ট্রি অ্যান্ড বেকারি। আমাদের এখন বর্তমানে ঢাকা শহর বেস, এটা ঢাকাতে 16টা ইউনিট আছে
আমাদের একটা খুব সুন্দর ফ্যাক্টরি আছে, ভেরি নাইস অ্যান্ড স্মল, ইন টঙ্গীতে। সেখানে প্রোডাকশন হয় এবং আমরা ঢাকা আউটলেটগুলোর মাধ্যমে এবং বিটিবির মাধ্যমে আমরা কনজিউমার লেভেলে আমরা পৌঁছে যাই। এবং অল দ্য প্রোডাক্টস দ্যাট উই হ্যাভ ইন দ্য ফুড, মানে ফুড চ্যানেল যেগুলো আছে, বেসিক্যালি ইট ইজ আ সিম্বল অফ কোয়ালিটি। আমরা চাই যে আমরা আমরা মানে ম্যাসিভ আকারে কোনো ফুড করার আমাদের কোনো ইচ্ছা আমাদের নেই, বিকজ মার্কেট ইজ ভেরি স্মল। কোয়ালিটি অ্যাপ্রিসিয়েট করার মতো কনজিউমারের সংখ্যা কিন্তু বাংলাদেশে এখন অনেক কম। যদিও মুখে বলে যে কিনতে গেলে যখন প্রাইস নেগোসিয়েট করে, দ্যাট মিনস ইউ আর অ্যাকচুয়ালি নট অ্যাপ্রিসিয়েটিং দ্য কোয়ালিটি। কোয়ালিটির সাথে আসলে প্রাইস সিনোনিমাস না। হ্যাঁ, ইফ ইউ বাই কোয়ালিটি ইউ হ্যাভ টু পে প্রাইস। তো আমাদের দেশের কনজিউমাররা মনে করছে বেস্ট কোয়ালিটির চাইবে, যে সবচেয়ে কম প্রাইসে যাবে। সো এই একটা ইরেশনাল ডিমান্ডের কারণে তারা কিন্তু আমি মনে করি কনজিউমারে প্রতারিত হচ্ছে। কনজিউমারের যে প্রাইসের সাথে কোয়ালিটি যদি মানে যদি করতো, তাহলে কিন্তু তারা কোয়ালিটিতে ফোকাস করতে পারতো। তো আমরা এটা এক্সাম্পল সেট করতেছি যাতে ফুড কোম্পানিরা যাতে আমাদেরকে ফলো করে, এবং উই আর পুটিং এ ফুড স্টেপ ফর আদার্স, যাতে বাংলাদেশের কোয়ালিটি ফুড প্রোডাক্টের মানে উত্তরণটা হয়, কনজিউমাররা যাতে অনেক বেশি সচেতন হয়, এবং তারা যদি এটা ডিমান্ড করে এবং তারা যদি উপযুক্ত প্রাইস দিয়ে কোয়ালিটি প্রোডাক্ট কিনে। এই জন্য আমরা কিন্তু একটা সিম্বলিক প্রেজেন্স, আমরা যেটা সেলফ সাস্টেইনিং বাট সিম্বলিক প্রেজেন্স। তো এটি হচ্ছে কি আমাদের 3টে ভার্টিক্যালের একটা এক্সপ্লেনেশন আমি আপনাকে দিলাম। একদিকে ভোক্তারা বলছে ডিমের দাম বেশি, আর একদিকে খামারিরা বলছে যে আমি আমার উৎপাদন কষ্ট তুলতে পারছি না। এই জায়গাটা স্যার আপনি কি মনে করেন, যেহেতু আপনি তো লং টাইম এই লাইনে বিজনেস করছেন? জি, আসলে ভোক্তারা ডিমের দাম বেশি বলছে, এটারও কিন্তু আসলে কোনো মানে যৌক্তিক কারণ নেই। কারণ একটা ডিম থেকে আপনি যদি নিউট্রিশন চিন্তা করেন, ডিম তো এটা তো আসলে বিস্কুট না অথবা সিঙ্গারা না আপনি খেলেন। ইট ইজ মেজর নিউট্রিশনাল সাপ্লিমেন্ট ফর ইউ। ডিম একটা সুপার ফুড হিসেবে কিন্তু এখন পরিচিত, এবং ডিম একটা 2টা যদি ডিম খান, আপনার কিন্তু শরীরের প্রায় 60-70% প্রোটিন রিকোয়ারমেন্ট মিট হয়ে যায়। বাংলাদেশের যে শরীরের যে সাইজ, ইউজুয়ালি একজন ব্যক্তির মানে 1 কেজির ওজনের সাথে কিন্তু 0.8 to 1 গ্রাম প্রোটিন কিন্তু ইনটেক করতে হয়। একটা ডিমে প্রায় 7 গ্রাম প্রোটিন থেকে আপনি যদি 2টা ডিম খান প্রতিদিন, সেখানে কিন্তু আপনি 14 গ্রাম শুধু প্রোটিন পাচ্ছেন না, সাথে প্রোটিনের সাথে ফ্যাট পাচ্ছেন, আপনার মিনারেল পাচ্ছেন, ভাইটামিন পাচ্ছেন। ইমেন্স মানে আপনার বেনিফিট ইন টার্মস অফ ইউর মানে হেলথ আর কি। তো সেই দৃষ্টিকোণ থেকে আপনি 10 টাকা, 12 টাকা, 15 টাকা, এমনকি 20 টাকাও যদি আপনার ডিমের দাম হয়, আমি মনে করি স্টিল চিপ। আই এম টকিং ফ্রম কস্ট বেনিফিট পয়েন্ট অফ ভিউ। আপনি তো আসলে বিভিন্ন দেশ ঘুরেন, আমেরিকা বা অন্যান্য জায়গায়, একটা ডিমের দাম বাংলাদেশি টাকা কয় টাকা পড়ে? আপনি ওকে, আমেরিকাতে 15 থেকে 20 টাকা পড়ে, মানে বাংলাদেশি টাকার বাংলাদেশের টাকা 15 থেকে 20 টাকা। আমেরিকা এরকম মাঝে মাঝে অনেক বেশি হয়, বাট স্ট্যান্ডার্ড এরকম আর কি। হ্যাঁ, তো আমি মনে করি যে কিন্তু আমাদের খামারিরা কিন্তু ধরেন আমাদের ছোট ছোট অনেক খামারিরা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। আগে যেমন মানুষ ধরেন 50,000 60,000 টাকা নিয়ে কিন্তু একজনের মুরগির খামার শুরু করে দিত, এখন তো 10 লাখ টাকা দিয়েও মুরগির খামার শুরু করতে পারছে না। আমাদের অনেক প্রবাসী ভাইরা আসে, তারা তো এসে করতে পারছে না। আসলে এইটা একটা ভিসাস সাইকেল, একটা ভিসাস সাইকেল আছে। সেই ভিসাস সাইকেলটা হচ্ছে যে ছোট খামারি যারা বা মাঝারি খামারি যারা, তারা টিকতে না পারার কারণ হচ্ছে যে তাদের গুড ফার্মিং প্র্যাকটিস করতে পারছে না। একটা হচ্ছে কি তাদের নলেজের গ্যাপ, একটা হচ্ছে গিয়ে আমাদের মতন কিছু সো কল প্রফেশনাল পিপল আছে, হ্যাঁ, মানে যারা ওদেরকে মিসগাইড করছে, যারা আসলে প্রিভেন্টিভ ফার্মিংয়ের দিকে তাদেরকে ধাবিত না করে আমাদের ব্যক্তিগত স্বার্থে আমরা তাদেরকে যে ফার্মিং প্র্যাকটিসটা করাচ্ছি এটা গুড ফার্মিং প্র্যাকটিস নয়, যার কারণে কস্ট অফ প্রোডাকশন কিন্তু অনেক বেশি হয়। যখন বড় খামারিরা করে তারা কিন্তু সচেতনভাবে করে, তারা প্রচুর ইনভেস্টমেন্ট করে, তাদের কিন্তু প্রফেশনাল লোক তাদের পেরোলে থাকে, তারা কিন্তু নিয়মিত ডাক্তারকে ভালো ডাক্তারকে দেখায়, এবং তারা নিজেরা স্টাডি করে, তারা টেকনোলজি ইমপ্লিমেন্ট করে, এবং তারা সবচেয়ে বড় কথা সাথে ইকোনমি অফ স্কেলে তারা প্রোডাকশনটা করে, যার কারণে তাদের
কস্টিংটা কিন্তু মিনিমাইজ হয়ে যায়। এই ছোটো খামারিরা এক তো তাদের ইকোনমিক স্কিল থাকে না, দুই হচ্ছে তারা বিভিন্ন ধরনের বিশেষ সাইকেলের মধ্যে তারা কিন্তু আটকে পড়ে যায়। তো এটা কারণ তারা অনেক সময় দেখুন তাদের পুঁজি কম থাকার কারণে তারা দোকানদারের কাছে তারা কিন্তু জিম্মি হয়ে যায়। দোকানদার তাকে যে জিনিসটা দিচ্ছে এটা হচ্ছে বাকি দিচ্ছে, এবং সেই যেটা লাভ বেশি সে সেটাই দিচ্ছে। যে সবচেয়ে ভালো খাবার সেটা কখনোই সেটা দিচ্ছে না। এটা আরেকটা সমস্যা। এখন অসহায় খামারে তারা তো ওই ইকোনমিক ক্যাপাসিটি নাই, সে ওই প্রোডাক্টটা খাওয়াচ্ছে, সেটা কিন্তু অপটিমাম প্রোডাকশন দিচ্ছে না, তার ডিজিজ হচ্ছে, তার হেলথ প্রবলেম হচ্ছে, এবং প্রোডাক্টিভিটির সমস্যা হচ্ছে। এটা আমি বিগত 25 বছর ধরে উইটনেস, 25 বছর আগে যা দেখছি এখনও কিন্তু তাই দেখছি এই সেগমেন্টটাতে। তো বিষয় যেটা হয়েছে যে যেহেতু মানুষ এই ভাঙা গড়ার মধ্যে দিয়ে কিন্তু আমরা ডিম খেতে শিখেছি। 25 বছর আগে কিন্তু মানুষ 20টা ডিমও খেত না, এখন কিন্তু প্রায় 150-এর উপরে চলে গেছে, রাইট? সো এই যে ট্রান্সফরমেশন হয়েছে এক কনজামশনের, এই যে প্রোডাকশনটা বেড়েছে, এখানে কন্ট্রিবিউশন কিন্তু ছোটো খামারি, মাঝারি খামারি কিন্তু মাইনাসটা কি নিচ্ছে বড় খামারি, কর্পোরেট খামারি, বড় খামারি বা যারা করছে তাই সাথে মাইনাস, যেহেতু মার্কেট তৈরি হয়ে গেছে। এখন ওয়াই উই শুড রিয়েলি ওয়েট নট টু ইনভেস্ট মানি। এখন দেখেন অনেক প্রতিদিন মিলিয়নস অফ ডিম হয়, এই খাবারের সংখ্যা বোধ হয় কয়েক ডজন আছে অলরেডি বাংলাদেশে। আমরা এই যে মাঝে প্রাণী সম্পদ ফেয়ারে ওখানে যেমন শুনলাম যে একদিনে নাকি 6 কোটি ডিম না কি হয়, শুনলে তো কেমন লাগে এত ডিম, জানি না কতটুকু হয়। তারপরে ধরুন আমাদের এই যে কিছু কিছু খামার আছে যেখানে 12 লাখ 13 লাখ ডিম বেরোচ্ছে, সামনে আরো বড় কিছু প্রজেক্ট তৈরি হচ্ছে যেখানে 30 লাখ 35 লাখ ডিম একটা খামার থেকে একদিনে বের হবে। এটা কিন্তু একটা বড় কিছু। তারপরে এই যে বিষয়টা ওই যে বললেন না আপনি, খামারি যারা ছোট খামারি যারা ফেজার হয়ে যাচ্ছে, আসলে ওই ব্যাচেলরদের কন্ট্রিবিউশন না। ধরুন আমাদের অনেক প্রবাসী ভাইরা আছেন যারা বিদেশে আছেন, হয়তো সব কিছু মিলে দিনা টিনা সব সত্য দিয়ে মূলধন কত থাকে 15 লাখ 20 লাখ 10 লাখ এরকমই থাকে। তারা এসে যদি কেউ বিজনেস করতে চায় আপনি তাকে কি পরামর্শ দিবেন? আমি তাকে পরামর্শ দেবো তাকে নলেজ নেওয়ার জন্য, বিজনেস শুরু করার আগে কোন বিষয়টা নলেজ নেবেন? এই পোল্ট্রি ফার্ম সময় তাকে নলেজ দিতে হবে। যদি যদি প্রয়োজন হয় সে কোনো পোল্ট্রি ফার্মে এসে কাজ করবে, 3 মাস 6 মাস 1 বছর কাজ করবে। যদি লেয়ার ফার্ম হয় তাকে পুরো সাইকেলে কাজ করবে 1.5 বছর। যদি ব্রয়লার ফার্ম হয় অ্যাটলিস্ট 3 থেকে 4টা সাইকেলে সে কাজ করবে। তো হি গেটস আ বেসিক নলেজ যে কী কী সমস্যা হইতে পারে না হইতে না পারে, এবং তাকে ভালো কোম্পানি এবং ভালো লোক তাকে চিনতে হবে। যেরকম আপনি বাচ্চার জন্য ভালো স্কুল খুঁজেন, আপনার বাচ্চা ভালো ছেলের সাথে মিশতেছে কিনা, বন্ধুদের কোয়ালিটি কী, এগুলো আমরা সচেতন থাকি। অনুরূপভাবে ব্যবসা করার জন্য কিন্তু আপনাকে চিন্তা করতে হবে আপনি যার সাথে ব্যবসা করতেছেন, যে কোম্পানি বাচ্চারা দিচ্ছে, যে কোম্পানি মেডিসিন দিচ্ছে, যে কোম্পানি ফিডটা দিচ্ছে, যে কোম্পানি বিভিন্ন ধরনের প্রোডাক্ট দিচ্ছে, ওই কোম্পানি আসলে ভালো কিনা, ওই কোম্পানির উপরে কাজ করে কিনা, তাদের সম্পর্কে জানা বোঝা, এটা কিন্তু একটা স্টাডির ব্যাপার আছে। কিন্তু আপনার ইউ উইল নট বিলিভ যে এখন বর্তমানে প্রায় 1,500 অ্যানিমেল হেলথ কোম্পানি আছে। 1,500 অ্যানিমেল হেলথ কোম্পানি? জি। যখন আমরা অ্যানিমেল হেলথ অ্যাসোসিয়েশন বাংলাদেশ শুরু করেছিলাম 2000 সালের দিকে, 2001 সালের দিকে, তখন আমরা খুঁজে পেতে কিন্তু 20টা কোম্পানি আমরা মেম্বার পাই নাই, 20-22টা কোম্পানি ছিল আমাদের ইয়েতে। হ্যাঁ, সো এখন কিন্তু আবার 1500 কোম্পানিজ কিন্তু আছে। আহকাবের সদস্য আছে নিয়ার টু 1000, আই থিঙ্ক ক্লোজ টু 1000 মেম্বার। সো এটা কিন্তু একটা কনফিউশন। এভরিবডি ইজ গিভিং দিস, বাজারে ব্যাড প্র্যাকটিস হচ্ছে, নানান ধরনের প্র্যাকটিস হচ্ছে। সো এটা আসলে ছোটো খামারিরা খুব কনফিউশনের মধ্যে থাকে। তাদেরকে চিনে নিতে হবে হু ইজ দি বেস্ট পার্টনার ফর দ্যাম টু হেল্প হিম গেট দি ফার্ম ইন প্রফিটেবল কন্ডিশন। না স্যার, আমার যেমন ব্রয়লারে তো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা হয়, এই বিষয়টা নিয়ে আপনি কি মনে করেন? কিসের প্রোপাগান্ডা? যে ব্রয়লারে কি খাওয়ানো হচ্ছে, ব্রয়লারে অ্যান্টিবায়োটিক খাইলে মানুষ মারা যাবে, ব্রয়লারে ডিমে, এগুলো জিনিসগুলো নিয়ে আপনি কি মনে করেন? আমরা যেহেতু ব্রয়লার ফিডে অ্যান্টিবায়োটিক দেওয়া নিষিদ্ধ বাংলাদেশে কাগজে কলমে। ব্রয়লার ফিডে মিটন বমিল দেওয়া নিষিদ্ধ সরকারিভাবে, কিন্তু অ্যান্টিবায়োটিক ব্যবহার হয়, আমরা জানি হয়। বা এটা ফিডে যতটুকু ব্যবহার হয় না হয় তার থেকে বেশি হয় হচ্ছে পানিতে। মানে এটি কিন্তু বেশি উদ্বেগের কারণ। আমি ফিড নিয়ে অতটা উদ্বেগ না হলেও আমি পানিতে দেওয়া, কারণ
আপনি দেখবেন যে বিশেষ করে ছোট খামারিদেরকে একদিন থেকে নিয়ে প্রেসক্রিপশন করা হয় অ্যান্টিবায়োটিকের একটা রোস্টার করে দেওয়া হয় ওদেরকে একদম ইয়ে পর্যন্ত, এবং এটা প্রোফাইল্যাকটিক মানে কনসেপ্ট থেকে করা হয়, মানে প্রিভেন্টিভ কনসেপ্ট। জাস্ট ইমাজিন পৃথিবীর কোনো দেশে এটা করে না, অ্যান্টিবায়োটিক প্রিভেন্টিভ কনসেপ্ট থেকে করে না। কিন্তু আনফর্চুনেটলি এই ধরনের প্র্যাকটিসগুলো কিন্তু প্রফেশনালরা করছেন। আমি কিছুদিন আগেও সিবাসুতে এটা নিয়ে একটা সেমিনার হয়েছিল, আমাকে ইনভাইট করেছিল। আই স্পোক অ্যাবাউট দিস পার্টিকুলার সাবজেক্ট। বাচ্চাদের প্রিয় মাংস কিন্তু ব্রয়লার। জি, হ্যাঁ, বাচ্চাদের প্রিয় মাংস ব্রয়লার। কিন্তু এই ব্রয়লার খাওয়া নিয়ে বিশেষ করে বিভিন্ন সময় ভোক্তা অধিকার কিংবা বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামগুলোতে বেশ অ্যান্টিবায়োটিক নিয়ে যে বাচ্চাদের ব্রয়লার খাইতে দেওয়া যাবে না, কিন্তু বাচ্চাদের পছন্দ কিন্তু ওইটা। এই জায়গাগুলো কিন্তু আপনারা যারা আছেন একটু সিনিয়র, তাদের কিন্তু একটু খোলাসা করা উচিত যে আসলে আমরা কি করতে পারি। না, আমাদের এই পুরো প্র্যাকটিস থেকে কিন্তু আসলে সার্ভেলেন্সে আনতে হবে। এটা সরকারের তো একটা বড় ডিপার্টমেন্ট আছে, তাদের দায়িত্ব আছে এই জিনিসগুলো এনশিওর করা, এবং তারা সেই দায়িত্বটা ঠিক মতো পালন করছে কিনা। তারপরে ফেসবুক ইউটিউবে কিন্তু আরেকটা জিনিস যুক্ত হয়ে গেছে, সেটা হচ্ছে যে কি চায়না কারা যিনি একটা ভিডিও তৈরি করে পাঠিয়ে দিয়েছে প্লাস্টিকের ডিম তৈরি করা। এগুলো আসলে প্লাস্টিকের মানে প্রপাগান্ডা, এটাকে প্রপাগান্ডা বলে বরঞ্চ। না, ওই যে যেহেতু মানুষ দেখতে পাচ্ছে ভিডিওতে যে একটু কুসুমের মতো হলুদ দিচ্ছে, সাথে একটু নারকেলের স্বরের মতো কেউ কোনোদিন দেখছে এটা? মানে আমি তো দেখিনি, আমি অনেক জায়গায় জিজ্ঞেস করছি, না এটা কখনো শুনি নেই। দেখি এখানে, বাট ফেসবুকে তো অনেক কিছু দেখা যায়, সো ইউ ক্যানট ট্রাস্ট নিউজ ইন ফেসবুক। এবার আমি একটু ডেইরি এবং ফ্যাটেনিং নিয়ে আসি, যেহেতু আপনাদের যে এটা আছে ইওন বায়োসায়েন্স, রংপুরের বদরগঞ্জে আমি গিয়েছিলাম 2 বছর আগে, এবং সেখানে সিমেন্ট উৎপাদন হচ্ছে এখন। তা ডেইরিতে আমাদের খামারিদের মানে কিভাবে একজন খামারিরা সার্ভাইভ করবে ডেইরি নিয়ে? ওকে, ডেইরি নিয়ে গোখাদ্যের দাম এত বেশি পরিমাণে বেড়ে গেছে, ডেইরি আপনার পরামর্শটা? ডেইরির গোখাদ্যের দাম বেড়ে গেছে। আপনি কম্পাউন্ড ফিডের কথা বলছেন, রাইট? যেটা কম্পাউন্ড ফিড, যেটা দানাদার খাবার, যেটা ফ্যাক্টরি থেকে যায়, সারা পৃথিবীতে দাম বেড়েছে। মানে দুধ, মানে দুধের জন্য কিন্তু শুধু ঘাসে তার দুধ অত বৃদ্ধি পায় না, শুধু ঘাসে দানাদার দিতে হবে। দানাদার আপনি কেন দিবেন? যদি আপনার ঘাসের মধ্যে যদি উপাদান না থাকে, তাহলে আপনি দানাদার দিবেন। তো বাংলাদেশে যে ঘাসগুলো হচ্ছে প্রিডমিনেন্টলি, তো এই ঘাসগুলো কিন্তু উন্নত মানের ঘাস না। ডেইরির জন্য উন্নত মানের ঘাস হচ্ছে আলফা আলফা। সরকার কেন এটাকে ব্যান করে রেখেছে, এটা আমার প্রশ্ন। আমি ব্যক্তিগতভাবে গত 4-5 বছর যাওয়ার চেষ্টা করছি এই নিষিদ্ধতাটাকে তোলার জন্য। এমনকি আমি এটাও বলেছি যে আমাদেরকে দেওয়া হোক, মানে ট্রায়াল করার জন্য, সেইটাও তো ওনারা দিতে রাজি না। কী কারণে এগ্রিকালচার ডিপার্টমেন্ট আলফা আলফা ঘাসকে বাংলাদেশে চাষ করতে বা আমদানি করতে নিষিদ্ধ করেছেন, এটা আসলে আমাদের ডিপার্টমেন্টের লাইভ স্টককে ইমিডিয়েটলি টেক আপ করা উচিত। এবং আমার কথার মাধ্যমে যদি ডিপার্টমেন্টের কেউ শুনে থাকে, মিনিস্ট্রি কেউ শুনে থাকে, they should put number 1 priority on this thing, যে why agriculture department has stopped মানে producing and importing both. আমি নিজে ইম্পোর্ট করে কিন্তু আমি তো আটকে গেছিলাম পোর্টে, প্রায় 3 মাস 4 মাস আমার পোর্ট ড্যামেজ খেয়ে, মানে $20,000 কনসাইনমেন্ট আমাকে $60,000 ড্যামেজ দিতে হয়েছে। এই ঘটনা কিন্তু আমার নিজের ক্ষেত্রে ঘটছে। আমি তখন জানতাম না, আমি ঘাস তো ঘাস, এটার সমস্যা এনে দেখি যে পার্টিকুলারলি আলফা আলফা ইউক্যারিওট ইম্পোর্ট। তারপরে যখন চাষ করতে যাবো ইউক্যারিওট গেট দি সিড। তো এই একটা বিগ বিষয়, কিন্তু আলফা আলফাকে অ্যালাউ করতে হবে, নাম্বার 1। সেকেন্ডলি, আমাদের দেশে প্রচুর ভুট্টা হয়, এবং কর্ন সাইলেজ কিন্তু সারা পৃথিবীব্যাপী কিন্তু একটা বেস্ট খাবার। এবং আমাদের যে কর্ন সাইলেজ তো অলরেডি আমরা জানি ভুট্টা কীভাবে তৈরি করতে সারা বাংলাদেশে হচ্ছে, এবং এই চাষ করতে আরও বেশি বাড়ানো সম্ভব। আমাদের চর এলাকায় কিন্তু এখন চাষ হয় না, এবং চর এলাকায় কিন্তু ভালো ভুট্টা চাষ হয়। সরকারের অনেক খাস জমি পড়ে আছে, সরকার চাইলে কিন্তু এগুলোকে চাষিদেরকে কিন্তু ভুট্টা সাইলেজের জন্য মানে ইজারা দিতে পারে, কিন্তু ছোটো খামারি, বড়ো খামারি, বাংলাদেশের খামারি, যে কোনো ধরনের খামারিকে ভুট্টার চাষটা বাড়ানো সম্ভব। একই জমিতে কিন্তু আপনি আলফা আলফা মানে চাষ করতে পারবেন। তো এখন আপনি যদি এই দুটো জিনিসকে যদি অ্যালাউ করেন, তাহলে কিন্তু আমাদের ফডারের যে সমস্যা, এই সমস্যাটা কিন্তু মিটতে মাত্র 2 বছর সময় লাগবে, অনলি 2 years। ওয়ান্স ইউ হ্যাভ দ্যাট কাইন্ড অফ মানে ফডার অ্যান্ড ফরেজ, আপনার কিন্তু তখন কষ্ট ফিট কমে যাবে।
আপনার কিন্তু অত বেশি আপনার কনসেন্ট্রেট লাগবে না, শুধুমাত্র মিনিমাম কনসেন্ট্রেট লাগবে। এখন যেখানে 5 কেজি 7 কেজি 8 কেজি করে কনসেন্ট্রেট খাওয়াতে হচ্ছে টু মিট আপ দ্য নিউট্রিশন গ্যাপ, তখন হয়তো 2 কেজি 3 কেজির বেশি আপনার কনসেন্ট্রেট লাগবে না। ইউ ডোন্ট নিড ইট, অনলি ফর দ্য পারফরমেন্সের জন্য লাগবে। তাও যে একটা পিরিয়ডে, যে পিরিয়ডে হয়তো আপনার ল্যাকটেশন পিরিয়ডে অথবা ট্রানজিশন পিরিয়ডে, একটা পার্টিকুলার পিরিয়ডে আপনার লাগবে, বাট নট থ্রু আউট দ্য অ্যানিম্যাল লাইফ। আপনার ড্রাই পিরিয়ডে কোনো প্রয়োজন হবে না, আপনার যখন হেফার হওয়া পর্যন্ত লাগবে না। এগুলো অনেক বিষয় আছে, মানে গরুর তো একটা লম্বা আপনার লাইফ সাইকেল, মানে অন্য অ্যানিম্যালের মতো না। স্যার আপনারা তো সেই ধরেন কয়েক বছর আগে 225টা গরু সেই আমেরিকা থেকে বিমান চার্টার করে নিয়ে আসছিলেন, এবং ওইখান থেকে এখন আমরা জানতে চাচ্ছিলাম যে ওইখান থেকে যে গরুগুলোর কি অবস্থা, আপনারা সিমেন উৎপাদন শুরু করেছেন কিনা, 1। 2 নম্বর হচ্ছে যে ওখানে দুধ থেকে বাই প্রোডাক্ট কী কী তৈরি করছেন, 2। 3 নম্বর হচ্ছে যে আপনারা কি ওখান থেকে ষাঁড় বাছুর, বকনা বাছুর আমাদের খামারি ভাইদের মাঝে বিক্রি করবেন? 3টা করছেন ডেয়ারিটা নিয়ে। শিওর। হ্যাঁ, 1 নম্বর হচ্ছে আমরা ওই যে ফার্মটা আমরা এস্টাবলিশ করেছি, এটা 100% পিওর হলস্টাইন ফ্রিজিয়ান, বাংলাদেশে একমাত্র আমাদেরই আছে, কারণে 100% পিওর হলস্টাইন ফ্রিজিয়ান, এবং এটা অনেক আগে চেষ্টা করে মানে ব্যর্থ হয়েছে, করতে পারিনি। আলহামদুলিল্লাহ আমরা এটাকে সফল হয়েছি। 2019 সালে আমরা শুরু করেছি। 19 সালে এখন আমাদের বর্তমানে প্রায় 420-425টা গরু আছে, সব নিউ জেনারেশন। জি মানে যখন নতুন পুরনো গরুকে দেখার আর নেই, জি 2-4টা হয়ে থাকলেও থাকতে পারে। আর কারণ এই যে জেনারেশন চেঞ্জ হয়ে 3-4 জেনারেশন 4 জেনারেশন রান করছে। 19 সাল থেকে 6 বছর। জি সরি, মানে 19 সালে তো শুরু, মানে 6 বছর। আগেগুলো 2-4টা গরু থাকতে পারে। জি জি তো এখন এইগুলো অ্যাডাপ্ট করে গেছে। আমাদের এই গরুটা কিন্তু এই ফার্মটা কিন্তু ব্রিডিং ফার্ম। জি তো আমরা কিন্তু ওখান থেকে যে পরিমাণ বকনা এবং বাছুর হয়, জি বছরে ধরেন টোটাল হয়তো 300-400 আমাদের বের হয়। না ধরেন 400 গরু হলে আমাদের হয়তো 1.5 একর মতন বাচ্চা আসে। জি জি। তো এখন ওইগুলো কিন্তু আমাদেরই লাগে, যে আমরা তো ব্রিডিং করি, জি তো ভালো কোয়ালিটির বকনা কিন্তু আমাদের লাগবে। তো আমরা এটাকে আবার কিন্তু ফের ব্রিডিং করি। যেগুলো আমাদের বাছুর হয়, এই বাছুরগুলো কিন্তু আমরা আমাদের সিলেকশন প্রসেসের মধ্যে দিয়ে যায়, জি অনেকগুলো সিলেকশন প্রসেস। যেমন আমরা ধরেন 2019 সাল থেকে 20 সাল থেকে যে বাচ্চাগুলো হয়েছে, অ্যাটলিস্ট 200-300 বাচ্চা, মানে 200-300 আপনার মানে কি বলে আপনার 60 বছর হয়েছে, জি অথচ আমাদের প্রোডাকশনে মাত্র 10-12টা আছে। কিন্তু জি মানে সিমেন্ট you উৎপাদন। can imagine, not even 10%, জি less than 10% কিন্তু আমরা সিলেকশন করি, জি যাতে ওখান থেকে প্রপার কোয়ালিটি। মানে 60 বছর হলেই বা 60 হলেই যে সেখান থেকে সিমেন্ট পাওয়া যাবে এটা কিন্তু আশা করা যাবে না। না, সিমেন্ট পাবেন আপনি, কিন্তু সেখানে তো ভালো সিমেন্ট দরকার। রাইট, এক্স্যাক্টলি, ইউনিট প্রোডাক্টিভ সিমেন্ট, যে সিমেন্টটা ব্যবহার করে খামারি। আমার সিমেন্টগুলো কেন, এই সিমেন্টগুলো দুধ বাড়ানোর জন্য। তো আমাকে তো ওই ধরনের বাছুর করে চুজ করতে হবে যার মা, যার দাদি জি একটা কনসিস্টেন্ট অ্যামাউন্ট অফ মিল্ক প্রোডাকশন করে আসছে। তাহলে আশা করা যায় যে তার বাচ্চাও তার সিমেন্ট থেকেও যে মানে বাচ্চাটা হবে, মানে হেফারটা হবে, সে একই ধরনের মিল্ক প্রোডাকশন করবে। সো দ্যাট ইজ দি পেডিগ্রি, কী বলে আপনার কনফার্মেশন। এটা না হলে তো আপনি ওই বাছুর তো আপনার পারফর্ম করবে না। তারপরে এটার মোটিলিটির ব্যাপার আছে, সিমেনের যে আপনার যে কমন ক্রোমোজোমগুলো, যেগুলো আপনার জেনেটিক্যালি এগুলো কতটুকু মর্টাল না, এগুলো কিন্তু অনেকগুলো পরীক্ষা নিরীক্ষার মধ্যে যে আমাদের যে সায়েন্টিস্টরা আছে তারা কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু তারা সিলেকশনগুলো করে। তো ইটস এ ভেরি লেন্দি অ্যান্ড স্ট্রিনজেন্ট প্রসেস। তো আমরা ওই বাংলাদেশে যেহেতু ব্রিডিং আইনে জি আমাদের মতন ফার্মগুলোর মানে 60 বছর কিন্তু বাইরে ব্রিডিংয়ের জন্য বিক্রি করে কিন্তু ব্রিডিং এর বিক্রি করা যাবে না, আইনগত করা যায় না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে আমরা ফ্যাটেনিং করতে পারি, আমরা বিফের জন্য বিক্রি করতে পারি, আর ব্রিডিংয়ের জন্য আমরা কিন্তু, বিকজ এটা ইনব্রিডিং এর সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। ও এটা গভর্নমেন্টের নিষেধাজ্ঞা। সরকারের নিষেধাজ্ঞা আছে। অনেক সময় অনেক খামারি মনে করে যে আমরা ওখান থেকে 60 বছর আনি আমাদের খামারে ব্যবহার করব। আমরা কেউ নেয় ফ্যাটেনিং এর জন্য, তখন আমরা এটাকে মানে ক্যাস্ট্রেশন করে তারপর আমরা দিই, যারা মাংসের জন্য নেয়। হ্যাঁ, বাট আমরা ক্যাস্ট্রেশন ছাড়া কাউকে আমরা 60 বছর দিই না। নাম্বার 1। গাভীগুলো কেমন দুধ আসতেছে এখন আমাদের? জি আলহামদুলিল্লাহ ভালো, আমাদের অ্যাভারেজ মোর দ্যান 25 অ্যাভারেজ।
পিক মানে পিরিয়ডে আমরা 40 এর উপরে পাই। মানে 25 মানে হলো 1 ল্যাকটেশনে, ইয়েস মানে 300 দিনে, মানে 8000 লিটারের উপরে আমরা দুধ পাচ্ছি আর ভালো মানে গরু থেকে। প্রাইম টাইমে প্রাইম টাইমে আমরা 40 লিটারের উপরে দুধ পাইছি, 40-45 লিটার দুধ পাইছি। আর ষাঁড়গুলো কেমন বড় হচ্ছে বডি ওয়েট? ওরা 1000 কেজির উপরে হয় 2.5 বছর 3 বছর থাকলে, মোর দেন 1000 কিলো, কারণ আপনারা তো সে অল্প দিনের পরে ছেড়ে দিচ্ছে। মোর দেন 1000 কিলো। এখানে একটু বলে রাখি 2023 সালের শেষের দিকে বগুড়াতে একটা ফেয়ার হয়েছিল, গরুর মেলা, উত্তরবঙ্গ গরুর মেলা। সেখানে কিন্তু স্যারদের খামার থেকে একটা গরু এসেছিল, ওটা ছিল মেলা সব থেকে হেভিওয়েট গরু, 1204 কেজি ওজন হয়েছিল। রিং দিয়ে উঠে সেটা কিন্তু মানে নিলামে বিক্রি হয়েছিল। হ্যাঁ, সেটা আমার মনে আছে, আমরা গিয়েছিলাম। স্যার আবার যে আপনারা ওইখানে দুধ থেকে কি তৈরি করছেন? আমরা দুধ থেকে কিছু সিলেক্টিভ প্রোডাক্ট তৈরি করছি। আমরা কিন্তু আসলে অন্য দুধ কোম্পানির মতো কিন্তু আমরা উভয় ফোকাস না, আমরা কিন্তু নিশ মার্কেট ফোকাস, বিকজ ভেরি হাই কোয়ালিটি মিল্ক। একমাত্র ইয়নের যে বায়োসায়েন্সের যে গরুর দুধ, দিস ইজ দ্য অনলি ফার্ম হুইচ প্রডিউসেস অ্যান্টিবায়োটিক ফ্রি মিল্ক। এটা বাংলাদেশে কোথাও আপনি পাবেন না। জি, সো আমরা বিএসটিআই এর কাছ থেকে এই লেভেলটা পেয়েছি। বিএসটিআই কোনোভাবে আমাদেরকে লেভেলটা দিবে না, জি। প্রথমে তারা অস্বীকার করে না এটা সম্ভব না, শোনা। এই লেভেলটা পাবেন না। আমরা তখন তাদেরকে চ্যালেঞ্জ করেছি যে এটা আমরা যে এটা করছি না, এটা আপনি প্রমাণ করবেন, তারপরে আপনি আমাদেরকে রিজেক্ট করবেন। জি, আপনি মুখের কথা রিজেক্ট করলে আমি শুনবো না। আমার টার্গেট ছিল এই কোয়ালিটি মিল্ক তৈরি করা। তখন তারা কিন্তু আমাদের ফার্মে গিয়ে একাধিকবার, 2বার সম্ভবত 3বার তারা আমাদেরকে অডিট করেছে। তো টোটাল সিস্টেমটা দেখে তারা তখন কনফার্ম হয়েছে না, ইয়েস এটা মানে এই ফার্মটা পসিবল, এবং তারা এটাই করছে। এই অ্যান্টিবায়োটিক ফ্রি মিল্কের সাথে অ্যান্টিবায়োটিক যুক্ত মানে মিল্ক মিক্স হওয়ার কোনো সম্ভাবনা নাই, বিকজ দ্য হোল সিস্টেম ইজ অপারেটেড ইন অটোমেটেড ওয়ে। সো আমার একটু জানার বিষয় আছে যে এই যে গাভীগুলো আপনারা নিয়ে আসলেন 225টা গাভী, তখন তো সব হাইপার ছিল, কিছু প্রেগনেন্ট ছিল, কিছু আবার সবই প্রেগনেন্ট ছিল। সবই প্রেগনেন্ট ছিল। তা বাংলাদেশের পরিবেশের সাথে ওরা খাপ খাইলো কি করে? কি কি প্রতিকূলতা বা প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল? আমাদের অনেক চ্যালেঞ্জ ছিল বাংলাদেশে আসার পরে। আসলে গরুগুলো, আমাদের দেশে তো সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের দেশে হাই টেম্পারেচার অ্যান্ড হাই হিউমিডিটি। টেম্পারেচার কিন্তু গরু সামহাও ম্যানেজ করতে পারে, স্ট্রেস হয়, কিন্তু ওটার সাথে যখন হিউমিডিটি যোগ হয় তখন কিন্তু তাদের কমপ্লিট মানে বডি কেমিস্ট্রি চেঞ্জ হয়ে যায়। এই পার্টিকুলারলি এই হাই প্রোডিউসিং গরুগুলো, বিশেষ করে তারা যখন মিল্কিংয়ে থাকে, অ্যাজ ইউ নো যে মিল্কের কিন্তু র মেটেরিয়াল হচ্ছে ব্লাড। ইউ নিড হিউজ অ্যামাউন্ট অফ ব্লাড টু মেক মিল্ক, এবং হিউজ অ্যামাউন্ট। এই প্রসেসটা, মিল্ক প্রোডাকশন যে প্রসেসটা কিন্তু গরুর জন্য কিন্তু খুবই একটা স্ট্রেসফুল একটা মানে মানে কাজ। তো ওই সময় যখন আপনার হাই টেম্পারেচার হাই হিউমিডিটি থাকে তখন কিন্তু এই অনেক ধরনের সমস্যা হয়। আমাদের প্রথম দিকে আমরা সমস্যা পেয়েছি যে আমাদের দেশে অনেক ভেক্টর আছে। ভেক্টর মানে মানে কীট পতঙ্গ, পোকা মাকড়, মাছি, মশা, টিক, হ্যাঁ, মানে এই ধরনের, যেগুলো কিন্তু অন্য অন্য দেশে কিন্তু এত পরিমাণ নাই, বিকজ অফ আমার ক্লাইমেট এই ধরনের ভ্যাক্টর প্রোডাকশনের জন্য মানে উত্তম জায়গা। এটা ইটস এ ব্রিডিং গ্রাউন্ড। এই ভ্যাক্টরের কারণে কিন্তু অনেক ধরনের মানে ব্লাড প্রোটোজল ডিজিজ হয়। তো আমরা কিন্তু এগুলো শিকার হয়েছি। আমরা কিন্তু প্রথম দিকে বেশ কিছু গরু আমরা হারিয়েছি, হ্যাঁ, বাট আমরা কিন্তু ধৈর্য হারা হই নাই। আমরা ধৈর্য ধরে কিন্তু কাজ করেছি, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় জেনারেশন, তৃতীয় জেনারেশন, এই যে আপনাদের যে কর্মীরা ছিলেন, তারপরে যে ডাক্তাররা ছিলেন, তারা কি দিতে পারছে? আমাদের প্রথম 2 বছর আমাদের কিন্তু একজন নেদারল্যান্ডসের মানে হার্ট ম্যানেজার ছিল, যেটাকে হার্ট ম্যানেজার বলে। হি ইজ নট এ ডক্টর, বাট হি ইজ এ স্পেশালাইজ ইন ম্যানেজিং হাইটেক ডেয়ারি ফার্ম। ওকে আমি ইন্ডিয়াতে আমরা দেখেছিলাম একটা বড় ডেয়ারি ফার্ম ম্যানেজ করতে, ওখান থেকে আমি তাকে হায়ার করে নিয়ে আসি। তো সে আমাদের ফার্মের 2 বছরের কন্ট্রাক্টে ছিল। এই গরুগুলো কীভাবে ম্যানেজ করতে হয়, কীভাবে টোটাল টেকনোলজি ম্যানেজ করতে হয়, তো তার তত্ত্বাবধানে কিন্তু আমাদের ছেলেরা কিন্তু মানে এই ফার্মিংটা শিখে। তো সে থাকে তো আমাদের কি অনেকটা উপকার হয়েছে, কারণ সে তো এই জিনিসগুলো ইন্ডিয়াতে করেছে, শ্রীলঙ্কাতে করেছে, বিভিন্ন দেশে তার এক্সপিরিয়েন্স আছে। তো সে আমাদেরকে যথেষ্ট হেল্প করেছে। আর আপনাদের বুঝলেন, যখন চ্যালেঞ্জ টিচিস ইউ মোর দেন মানে নর্মাল টাইম। স্যার আপনার ষাঁড় গরুর বড় হলে ওজন হবে 1000 কেজি মিনিমাম, সর্বোচ্চ 1200-1300 কেজি। আবার গাভীরা দুধ দিবে 38, 40, 42, 45। সিমেন্ট উৎপাদন শুরু করেছেন। এখন সিমেন্টের দাম কত এবং কোন কোন এলাকায় আপনারা সিমেন্ট দেওয়া শুরু করেছেন?
সিমেন্ট আমরা কম্পিটিটিভ প্রাইসে বিক্রি করি, অন্যরা যে প্রাইসে বিক্রি করে আমরা কম্পিটিটিভ প্রাইসে বিক্রি করি, যেহেতু খামারিদের ক্রয় ক্ষমতা ভিতরে রাখাটা হচ্ছে আমাদের টার্গেট। সো প্রাইস ইজ নট অ্যান ইস্যু অ্যাকচুয়ালি। কোন কোন জেলায় দিচ্ছে যাচ্ছে? আমরা এখন বর্তমানে আমরা রাজশাহী ডিভিশন এবং রংপুর ডিভিশনে আমাদের কনসেন্ট্রেশনটা বেশি আর কি। এর বাইরে 2-4টা জেলায় হয়তো যাচ্ছে, যেহেতু এটা আমাদের ফার্মের আশেপাশে, ওর ওখানে আপনার মিল্কিং কাউর পপুলেশনটা বেশি। যদি কেউ বড় খামারি ধরেন আমাদের চিটাগাং কিংবা খুলনা কিংবা বরিশাল, তারা যদি ক্যান নিয়ে এসে বলে আমাদেরকে 100 বা 50টা সিমেন্ট, হ্যাঁ ওটা আমরা করতে বড় খামারিদেরকে আমরা সিলেক্ট করতে পারি, তাদের নিজস্ব ধরেন যদি কেউ আপনার ইউনের ইআই কর্মী হতে চায়, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে, আমাদের সেলস টিমের সাথে যোগাযোগ করতে হবে। আমরা ওদেরকে একটা প্রসেসের মাধ্যমে আমরা ওদেরকে ট্রেনিং দিয়ে ডিএলএস এর সাথে সমন্বয় করে আমাদের ট্রেনিংটা দিই। আমরা যদি 4 মাস সময় লাগে, এই ট্রেনিং যাওয়ার পরে তাদেরকে আমরা সার্টিফিকেশনের মাধ্যমে আমরা ওদেরকে নিয়োগ দিতে পারি। স্যার আমরা এখন একটু ফিশ নিয়ে আলোচনা করব। জি স্যার ফিশের আপনারা কি কি সেবাগুলো দিচ্ছেন? এটা খুব ইন্টারেস্টিং আপনাকে বলতে হয়, সেটা হচ্ছে ফিশে আমরা কিন্তু একটা খুব এক্সেপশনাল কাজ করি, যেভাবে ডেইরিতে করছি ফিশেও কিন্তু তাই। আপনি জানেন যে বাংলাদেশে তেলাপিয়া কিন্তু বর্তমানে 3rd লার্জেস্ট ইন এশিয়া প্রোডাকশনে, বিশ্বে কিন্তু নাম্বার 4 আমরা জি তেলাপিয়াতে, তেলাপিয়া প্রোডাকশনে। এবং তেলাপিয়া প্রোডাকশনের যে জেনেটিক্স একমাত্র বাংলাদেশে আমাদের কাছে আছে, পিওর লাইন যেটাকে বলে, যেটাকে তেলাপিয়ার ভাষা বলে নিউক্লিয়াস ব্রিডিং, তেলাপিয়া নিউক্লিয়াস ব্রিডিং, TBN। এটা আমরা ওয়ার্ল্ড ফিশের যে একটা প্রোগ্রাম আছে, গ্লোবাল প্রোগ্রাম আছে, তাদের সাথে কিন্তু আমরা কোলাবোরেশন করেছি। উই আর দি সোল টেকনোলজি পার্টনার অফ ওয়ার্ল্ড ফিশ। আমরা ভেরি রিসেন্টলি আমরা নিউ 19th জেনারেশনের TBN আমরা এনেছি। এই ফার্মটা আমরা এস্টাবলিশ করেছি প্রায় 7 বছর আগে। প্রথমে মুক্তগাছা ছিল ময়মনসিংহে, পরে আমরা এটাকে আমাদের নিজস্ব ফার্ম আপনার সুবর্ণচর নোয়াখালীতে আমরা এটাকে প্রতিস্থাপন করি। দিস ইজ দি মোস্ট অ্যাডভান্স জেনারেশন অফ তেলাপিয়া। এই এখন আমাদের যেটা আছে, TBN থেকে আমরা ব্রুড তৈরি করি, যেটা ধরেন পোলট্রিতে যেমন গ্র্যান্ড প্যারেন্টস বলে, গ্র্যান্ড প্যারেন্টস, তারপরে হচ্ছে DOC, তেলাপিয়াতেও তাই, সে গ্র্যান্ড প্যারেন্টস থেকে TBN বলে। আমাদের TBN আছে অনলি আস, উই হ্যাভ নোবডি ইন বাংলাদেশ এটা আছে, ইভেন গভর্নমেন্টেরও নাই। একসময় ছিল গভর্নমেন্ট, অনেক বছর আগে তারা এটা কন্টিনিউ করেনি। সে TBN থেকে আমরা কিন্তু ব্রুড তৈরি করি, সে ব্রুড থেকে আমরা ফ্রাই তৈরি করি, তেলাপিয়া ফ্রাই বা পোনা যেটাকে বলে, হ্যাঁ, যেটাকে সেক্স রিভার্স করে আমরা ফার্মারদের কাছে পৌঁছে দিই। তো দিস ইজ এ ভেরি ইউনিক প্রজেক্ট, ব্রিডিং প্রজেক্ট। এটার পাশাপাশি আমাদের কিন্তু আপনার নিউ জেনারেশন G3 রুই, এই ব্রিডিংটা আমাদের আছে। এবং আমাদের হালদা নদী থেকে আমরা কাতলা সংগ্রহ করেছি, সেই কাতলা গুড় থেকে কিন্তু আমরা লোকাল কাতলা প্রোডাকশন করছি। সো রুই, কাতলা এবং তেলাপিয়া ব্রুড, এই তিনটা হচ্ছে আমাদের মেইন ব্রিডিং, যেটা সুবর্ণচরও হচ্ছে, এবং খুবই সফলভাবে আমরা এটা করছি, এবং সারা বাংলাদেশে আমরা এটা শুরু ডিস্ট্রিবিউশন করি আমাদের পোনা। ফিশের খাবারও তো তৈরি করেন? জি, মাছের আমাদের ফ্লোটিং ফিড করি আমরা। আমাদের খুবই হাইটেক একটা ফ্লোটিং ফিড আছে ময়মনসিংহে, এবং 2টা সিঙ্কিং ফিড প্ল্যান্ট আছে, একটা চিটাগাংয়ে, একটা ময়মনসিংহে। স্যার ধরেন আমাদের পোলট্রি থেকে কিন্তু ফার্দার প্রসেস করে কিন্তু অনেক ধরনের আইটেম হয়। জি। মাছ থেকে মনে হয় একবার আপনি আমার কিছু চেষ্টা করতেছিলেন ফার্দার প্রসেস করে কিছু না? মাছ থেকে আমি লোকালি সফল হতে পারিনি, তবে আমি একটু বিদেশি কোম্পানির সাথে আমাদের পার্টনারশিপ আছে, আমরা ইম্পোর্ট মার্কেটিং করে থাকি, এটার নাম হচ্ছে ওশেনরিয়া। কিন্তু আমাদের প্ল্যান আছে যে এটা লোকালি করার, এটা আমরা এখন আসলে সুযোগ হয়ে ওঠেনি, ইনশাআল্লাহ আমরা করব। ফিশ সসেস তৈরি করবেন? ইনশাআল্লাহ করব, ইনশাআল্লাহ তৈরি করবেন। স্যার আমরা ফিশ থেকে এবার আসতেছি আবার ফুডে, জি। যে ইওনের কিন্তু ফুড আছে, এইটা একটু জানতে চাচ্ছিলাম স্যার, কি কি ফুড আছে? যে ইওনের একটু, যে আমি তোকে বললাম যে আমরা কিছু ডেইরি প্রোডাক্ট করি, যেটা ব্র্যান্ডের নাম হচ্ছে বাকারা। জি। আমাদের আরেকটা ব্র্যান্ড হচ্ছে ফ্রোজেন ফুড, যেটা মেইনলি চিকেন বেসড, মানে মিট বেসড অ্যান্ড ফ্লাওয়ার বেসড। এখানে নানান ধরনের স্ন্যাক্স এটা আমরা তৈরি করি, এবং আমাদের পরোটা লাইন আছে, পরোটা মানে অল কাইন্ডস অফ স্ন্যাক্স লাইক সিঙ্গারা, সামোসা, ডালপুরি, এটা সেটা, মানে ইউ নেম ইট, উই হ্যাভ লাইক হোয়াট মেবি 25-30টা স্কিম আমাদের অলরেডি মার্কেটে আছে। আমরা খুব ভালো করছি আলহামদুলিল্লাহ, আমরা প্রতিদিন আমাদের সেল বাড়ছে। এবং আরেকটি ফুড আমাদের ব্র্যান্ড আছে, নাম হচ্ছে পিউরো, এটা আপনি শুনতে পারেন,
ঢাকা বেস, আমাদের 16টা আউটলেট আছে, আমরা খুব র্যাপিডলি গ্রো করছি। সেখানে আমাদের খুবই হাই কোয়ালিটি আমরা পেস্ট্রি, বেকারি, তারপরে আপনার কুকিজ, অ্যারাবিয়ান সুইটস, তারপরে আপনার এক্সোটিক কেক, সেলিব্রেশন কেক যেটাকে অনেকে বার্থডে ইউজ করে, সব ধরনের প্রোডাক্ট, কাস্টমাইজ কেকস, এভরিথিং আমরা ডেভেলপ করি এবং আমরা এদের মাধ্যমে স্যার জীবনে এই ব্যবসা লাইনে শুরু করেছিলেন এগ্রিকালচার দিয়ে, এখন আমাদের এগ্রিকালচারে কি কি প্রোডাক্টগুলো আছে? এগ্রিকালচারে তো আমরা এখনো ডমিনেন্ট। এগ্রিকালচার সব প্রোডাক্টই আছে আমাদের, অ্যানিমেল হেলথ বলেন, অ্যাকোয়া হেলথ না, বলেন। আমি বলছি এই এগ্রিকালচার পিওর এগ্রিকালচারে ক্রপ। ও ক্রপ, হ্যাঁ, মানে ক্রপ সেক্টরে আমাদের সব প্রোডাক্ট আছে। যেমন আমাদের সব ধরনের সিড আছে, আমাদের আলুর কমপ্লিট সিড প্রোডাকশন আছে, টিস্যু কালচার থেকে শুরু করে একটা ফিল্ড ক্রপ পর্যন্ত। আমাদের হাইব্রিড ভেজিটেবল আছে বেশ কয়েকটা, নিজস্ব হাইব্রিড ভেজিটেবল, যেটা আমাদের জেনেটিক্স। এর বাইরে আমাদের হাইব্রিড ধান যেটা খুব সহজে মার্কেটে আসবে, পাশাপাশি আমাদের নিজস্ব যে ওপি ভ্যারাইটির যে ধানগুলো আছে, যে HYB খুব হাই কোয়ালিটির ধান আমরা করি, এবং অন্যান্য ভেজিটেবল সিডও আমরা করি। কিছু সিড আমরা ইম্পোর্ট করি যে বাংলাদেশে করা সম্ভব না, যেমন ধনিয়ার সিড, তারপরে আপনার কিছু সিড আছে যেগুলো বাংলাদেশে করা সম্ভব না। সো কমপ্লিট সিড আমরা করি। এরপরে আমরা অর্গানিক ফার্টিলাইজার করি এবং মানে বাই পেস্টিসাইড, বাই ফার্টিলাইজার। বাই পেস্টিসাইড আমাদের আছে, যেমন ভার্মি কম্পোস্ট, ট্রাইকো কম্পোস্ট, তারপরে কিছু বাই পেস্টিসাইড আমাদের আছে। পাশাপাশি আমাদের কেমিক্যাল পেস্টিসাইড আছে, টু কন্ট্রোল ইনসেকটিসাইড, ফাঞ্জিসাইড, হার্বিসাইড, এই ধরনের সব সব রেঞ্জের প্রোডাক্ট আমাদের আছে। আমাদের অনেক গ্লোবাল পার্টনার আছে যাদের কাছ থেকে আমরা ইম্পোর্ট করি, আমরা রিপ্যাকিং করি, আমরা ডিস্ট্রিবিউট করি সারা বাংলাদেশে। স্যার এতক্ষণ ধরে আপনার সাথে আমরা আলোচনা করলাম আপনার ক্রিয়েশন, আপনি কি কি সৃষ্টি করলেন, তাই না? সেই 97 সাল থেকে আপনার এই লাইনে শুরু, আজকের 25 সাল। প্রথমে 3 বছর এসেছিলেন, তারপরে নিজের থেকে। এখন স্যার আপনারা কয় ভাই বোন এটা একটু জানতে পারি? যে আমরা 9 ভাই বোন। যে আমি সবার ছোট, আমি 9 নম্বর। 9 ভাই বোনের মধ্যে আমার 2 বোন অলরেডি ইন্তেকাল করেছেন। এখন বর্তমানে 7 জন আমরা জীবিত আছি। আমার এক ভাই আমেরিকাতে, বাকি সবাই আমরা এখন বাংলাদেশে থাকি। আপনাদেরকে আলাদা আলাদা হয়েছেন নাকি সব এক জয়েন্টলি আছেন? আমরা আলাদা, বাট আমরা খুব কাছাকাছি থাকি সবাই, আমরা ভেরি ক্লোজ টু ইচ আদার। না, আপনার এই ইওনের সাথে ইওনের সাথে জড়িত? ইনের সাথে আমার 2 ভাই জড়িত আছে, আমাদের বড় 2 ভাই, সবাই আমার বড়। জি। আমার সবচেয়ে বড় ভাই উনি আছেন, আর আমার আরেকজন বড় ভাই আছে। আপনাকে নিয়ে যেহেতু আপনি সবার ছোট, বাবার কি স্বপ্ন ছিল আর কি এটা জানতে পারি? আসলে আমার বাবার স্বপ্ন ছিল, আমি যেহেতু ছোটবেলাতে ভালো ছাত্র ছিলাম, তো আমার বাবা চাইতেন যে আমি যাতে BCS দিয়ে মানে একসময় বাংলাদেশের সেক্রেটারি হব, সেক্রেটারি হ্যাঁ, বড় আমলা হব, এটা বাবার স্বপ্ন ছিল। এবং বাবার স্বপ্ন অনুযায়ী আমি শুরু করেছিলাম ওই লাইনে। আমি ইকোনমিক্সে পড়াশোনা করে, ইকোনমিক্সে ভর্তি হয়ে ঢাকা ইউনিভার্সিটিতে, ওইরকম একটা চিন্তা ভাবনা আমার ভিতরে আমার বাবা পয়দা করেছিল। কিন্তু অ্যাজ ইউ নো, উপরওয়ালা সবকিছু প্ল্যান করে আপনার কত বছর? আমাকে আমেরিকা চলে যেতে হয়। আমি একটু অধৈর্য হয়ে আমেরিকা চলে যাই, যেগুলো একটা কারণে। ওখানে আমার লেখাপড়া, আর তারপরে দেশে ফিরে আসা। আপনার কত বছর বয়সে বাবা মা ইন্তেকাল করেন? আমার বাবা যখন মারা যায় 90 সালে, আমার বয়স তখন আপনার 25। আর আপনার আম্মা? মা যখন মারা যায়, মা মারা যায় 96-এ, অ্যাবাউট 29-30। তো 25 বছর পর্যন্ত তো ভালোই, বাবার স্বপ্ন কিছুটা হলো। বাবা মানে বাবাকে লাস্ট দেখি তখন আমার বয়স হচ্ছে গিয়ে 23। 23। তো 88 সালে আমরা আমেরিকা চলে যাই, দ্যাটস দ্য লাস্ট টাইম আই সি। আচ্ছা, তাহলে বাবা মারা যাওয়ার সময় আপনি আমেরিকাতে ছিলেন? আমি, হ্যাঁ, রাইট, আমি ছিলাম। আমার মা মারা যাওয়ার সময় ছিলাম না আমি। জি জি জি। আপনার কয় ছেলে মেয়ে? আমার 3 ছেলে মেয়ে। ছেলেরা কি দেশে থাকে নাকি দেশের বাইরে? আমার ছেলেরা দেশে থাকতো, এখন ওরা দেশের বাইরে পড়াশোনা করে। আমার বড় ছেলে ডাক্তার, বাংলাদেশে সে লাইসেন্স ডক্টর, সে বাংলাদেশ থেকে পাশ করেছে। এখন সে আমেরিকাতে সে লাইসেন্স এক্সাম দিচ্ছে, আমেরিকান ফিজিশিয়ান লাইসেন্সের জন্য। আমার মেয়ে ইউনিভার্সিটি অফ ফ্লোরিডা গেন্সভিল, ওয়ান অফ দি টপ রেটিং পাবলিক ইউনিভার্সিটি ইন US, সেখানে সে ল পড়াশোনা করছে, সে আইন বিষয়ে পড়াশোনা করছে। আর আমার ছোট ছেলে, সে ক্লাস 8-এ, সেও আমেরিকায় পড়াশোনা করে।
আচ্ছা, তো আপনার ছেলেদেরকে বাংলাদেশ সম্পর্কে এবং আমেরিকা সম্পর্কে কোনটা তাদের বেশি ভালো লাগে, কোথায় তারা থাকতে চায় সেটা একটু জানতে পারি? তারা বাংলাদেশকে অবশ্যই ভালোবাসে। বাংলাদেশে তারা, আমার বড় ছেলে অবশ্য আমেরিকাতে জন্ম, বাট বাকিদের জন্ম আমার এখানেই। এখানেই ওরা ওরা তো আমেরিকাতে গিয়েছে বেশি দিন হয়নি, 3 বছর হয়েছে, 3 বছর, 3 থেকে 4 বছর সম্ভবত। এর আগে তো দেশেই তারা বড় হয়েছে। সে দেশের সাথে টানা যে প্রতি বছর তারা দেশে আসে, 2-3 মাস থাকে, তারপরে আবার লেখাপড়ার জন্য চলে যায়। সো এইভাবে, সো আসলে বাংলাদেশে সোশিও পলিটিক্যাল কন্ডিশনটা আসলে আমাদের ইয়াং জেনারেশনটা পছন্দ করছে না। এটা হচ্ছে বাস্তবতা। একসময় কিন্তু আমি আমেরিকা থেকে ফিরে এসেছিলাম, কিন্তু আমার ছেলেকে বাংলাদেশে মানুষ করবো, বাংলাদেশি কালচারে। এখন কিন্তু আমার 3 ছেলে মেয়ে যখন চলে যায়, আমার মনে করি একটু কষ্ট হয়নি, কারণ আমি কিন্তু তাকে ওই পরিবেশ দিতে পারছি না দেশে, যে যাতে একজন ভালো মানুষ হয়ে এসে বেড়ে উঠতে পারে। আমাদের যে সোশিও পলিটিক্যাল কন্ডিশন, এটা আসলে ভালো মানুষে বেড়ে ওঠার মানে জন্য আসলে আনফর্চুনেটলি আমাকে বলতে হচ্ছে, এটা কষ্ট লাগছে বলতে, বাট আই হ্যাভ টু টেল দ্যাট উই আর ফার অ্যাওয়ে, উই হ্যাভ গন ফার অ্যাওয়ে ফ্রম গুড সিভিল বিহেভ, মানে না স্যার, আপনি আমেরিকাতে পড়াশোনা করে কিন্তু ওখানে থেকে যেতে পারতেন, কিন্তু পারতাম। আমার ওই সুযোগটা ছিল। আমাদের 94 সাল থেকে ইউএস সিটিজেন, আমি তো আমার তো কোনো সমস্যা ইউএস, আমি আমি কিন্তু US না থেকে দেখে দেশে ওঠা, চলে আসছিলেন। আমি আমেরিকা বড় বড় ইউনিভার্সিটি পড়াশোনা করেছি। বাট বাংলাদেশকে আমার ভালো লাগে, বাংলাদেশের মানুষকে ভালো। এই যে কাজগুলো আমি করেছি, হয়তো খুব বেশি কিছু অর্জন করতে পারিনি, বাট অনেক জায়গাতে হয়তো বা আমরা অনেক ট্রেন্ড সেট করেছি। ট্রেন্ড সেট যেটাকে বলে, অন্যরা হয়তো ফলো করেছে। আমরা অনেক ফার্মারের মুখে হাসি ফুটাতে পেরেছি। এতটুকুই আমার প্রফিট। স্যার, টোটাল এখন ইউএন গ্রুপে আপনার কত কর্মী আছে? আমাদের আরো কম বেশি আরো 2000 এমপ্লয়িজ আমাদের আছে। স্যার, ওটা পার্সোনাল করছেন, জানি না আপনি কিভাবে নেবেন, কিন্তু মাশাআল্লাহ দেখতে আপনি অনেক সুন্দর। তো যখন ভার্সিটিতে পড়তেন, কলেজে পড়তেন, তখন কোনো মেয়ের সাথে প্রেম হয় নাই? গুড কোয়েশ্চেন। আমি তো প্রেম করে বিয়ে করছি। আমার বিয়েটা প্রেম থেকেই হয়। এছাড়া ভার্সিটিতে আপনি জানেন যে অনেক অনেক মেয়ে বন্ধু তো থাকি, মেয়ে বন্ধু ছিল? বাট প্রেম তো আসলে একজনের সাথে করেছি এবং তাকেই বিয়ে করেছি। এটা কি মানে ভার্সিটিতে যাওয়ার আগে? না, ভার্সিটির বাইরে, ভার্সিটির ভিতরে কার সাথে? না মানে ভার্সিটিতে যাওয়ার মানে ওই বয়সে ভার্সিটিতে যাওয়ার আগেই কি আপনাদের সাথে, যেহেতু প্রেম আমার আত্মীয় তো, তাই না? আত্মীয়। প্রেম বেশি কিশোর থেকেই। ও, কিশোর থেকে আমি বিয়ে করেছি আমার বয়স যখন 21, আমার ওয়াইফের বয়স তখন 16। তাই? সো ছাত্র বয়সে বিয়ে করছেন? কিন্তু আইন অনুযায়ী কিন্তু আন্ডারএজ ছিলাম। আন্ডারেজ ছিলেন, মানে আত্মীয়র ভিতরে মানে সবাই জানাজানি হয়ে গিয়েছিল। হ্যাঁ, তাহলে অনেকটা তাই। হ্যাঁ, it was a big story. That's another না long স্যার, story. আপনি 16, ম্যাডাম সরি আমি আপনি 21, 21, ম্যাডাম 16, তখন তো আন্ডারেজ, তখন পারিবারিকভাবে সমস্যা হয় নাই? না, হয়নি। ওই জন্য তো এখন অনেক কটখার পড়াতে হয়েছে। এটা আরেক লম্বা স্টোরি, হয়তো আরেক সময় বলবো আপনাকে। That's another long story. এমনি স্যার মানে ম্যাডাম আপনি ছেলে মেয়ে নিয়ে ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, I think I'm one of the most happiest person. না, আপনি কিছুদিন থাকেন আমেরিকা, কিছুদিন থাকেন বাংলাদেশ। আসলে আমরা মাঝে মাঝে ভাবি যে আপনি কি একেবারে পুরো আমেরিকান হয়ে যাবেন কিনা, এটা আমরা কিন্তু মাঝে মাঝে ভাবি। স্যার কি আমাদের আমি আমেরিকা একটা মানুষ, আমেরিকা কিছু না। আমি সবচেয়ে বড় কথা, আমি মুসলমান। বাকিটা ইজ নট ইম্পর্টেন্ট। আমি একজন মুসলিম, এবং সেটা আমি আমেরিকাতে, বাংলাদেশে ইট ডাজন্ট ম্যাটার। এবং আমি মানুষের কল্যাণের জন্য কাজ করছি এবং সামনে দিকে করে যাবো। না স্যার, These are the two things that matters. আপনি আমেরিকা থেকে তো বাংলাদেশে আসছিলেন যে বাংলাদেশে কিছু একটা করবেন, এবং 2000 মানুষের কর্মসংস্থান হয়েছে। 2000টা পরিবার আপনার উপরে নির্ভরশীল, আপনার চিন্তা চেতনা মেধা। আপনি বলছিলেন যে একদম 0 টাকা যখন আপনি শুরু করেন, কোনো টাকা ছিল না, 2 মাসের খোরাকি ছিল, সেটা নিয়ে আপনি শুরু করেছিলেন। আজকের 2000 মানুষের অভিভাবক আপনি, তাই না? এটা যখন ভাবেন আমেরিকাতে বসে, তখন কি ভাবেন কোন তো? আমার খুব ভালো লাগে, আমি মিস করি বাংলাদেশ। কিন্তু আমরা দেখতে পাই যে কিছু লিখিত কিছু পলিসি ছাড়া আমরা মানে দৃশ্যমান কিন্তু সরকারের পক্ষ থেকে তেমন কোনো মানে সাপোর্ট কিন্তু আমি দেখছি না।
যেমন আপনি মনে করেন যে আমাদের দেশে যে পরিমাণ প্রোডাকশন হয়, যেটা আপনি একটু আগে বললেন যে কেন বাংলাদেশের এগ্রো প্রডিউসের দাম এত কম হবে। আমাদের দেশে দেখেন আপনি কোনো ভ্যালু এডিশন হয় না, এগ্রিকালচার প্রসেসিং ইন্ডাস্ট্রি গড়ে উঠছে না। কেন উঠছে না? এই জন্য উঠছে না, গভর্নমেন্ট পলিসি ইজ নট সাপোর্টেড। লাইক ফর এক্সাম্পল, আমি একটা চিকেন বাজার থেকে, আপনি যদি লাইভ চিকেন কিনেন, আপনি কিনতেছেন 200 টাকা, এটার মধ্যে কোনো ভ্যাট দিচ্ছেন না। কিনতেছেন। আচ্ছা, এখন আমি যদি এই চিকেনটাকে ভ্যালু অ্যাড করি, আপনার জন্য কনভিনিয়েন্স করে দিই যে এটি চিকেনটা আমি স্লটার করব, আমি প্রসেস করব, আমি এটাকে ডিসইনফেক্টেড করে একদম সেফলি, আমি কোল্ড চেন মেনটেন করে আমি আপনার জন্য প্রেজেন্ট করব। এই যে ভ্যালু এডিশনটা আমি করলাম, আমি যে এত মেহনত করলাম, এত কিছু করলাম, আমাকে কী করলো সরকার? এটির উপরে মানে উৎপাদন পর্যায়ে এবং বিক্রয় পর্যায়ে মিলে প্রায় 20 থেকে 21% শুধু ভ্যাটে দিতে হয় এটির ভিতরে। তাহলে এই ইন্ডাস্ট্রি কীভাবে বাড়বে? ইন্ডাস্ট্রি যদি আপনি ভ্যালু এডিশনটাকে যদি আপনি পলিসি দিয়ে সাপোর্ট না করেন, তো ইন্ডাস্ট্রিটা গ্রো করবে না। তো আমাদের দেশে ওই প্রসেসিং ইন্ডাস্ট্রি গ্রো করছে না, এগ্রিকালচারের ডাইভার্সিফিকেশন হচ্ছে না। আপনি থাইল্যান্ডে দেখেন কী পরিমাণ এগ্রিকালচার ডাইভার্সিফিকেশন হচ্ছে, কী পরিমাণ ভ্যালু এডিশন হচ্ছে, কী ধরনের প্রসেসিং ইন্ডাস্ট্রি কীভাবে গড়ে উঠছে। তাহলে শুধু থাইল্যান্ডে না, সারা ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট গ্লোবাল সাপ্লায়ার অফ এগ্রি প্রসেস ফুড থাইল্যান্ড হয়ে গেছে। জি, অর্থাৎ থাইল্যান্ডের জিডিপি কিন্তু আমাদের থেকে ছোট, থাইল্যান্ডের পপুলেশন আমাদের থেকে ছোট, থাইল্যান্ডের ক্রপ প্রডিউসিং এরিয়াও আমাদের থেকে ছোট, সব কিছু কিন্তু আমাদের থেকে ইনফেরিয়র, অর্থাৎ আমরা কিছু করতে পারছি না। সো আমি মনে করি যে দিস ইজ হিউজ আমাদের গ্যাপ, আমাদের যে যারা মানে এগুলো জিনিসটা খুব বেশি আমাদের সরকারি পর্যায়ে অনেক বেশি কম্প্রেশনটা তারা ভুগে, যে আমরা এগ্রিকালচার হ্যান্ড করেছি ত্যান করেছে, কিছুই করে না। তারা করেছে আমাদের সাধারণ কৃষকরা করেছে, কিছু প্রাইভেট কোম্পানি তাদের শ্রম দিয়েছে, তাদের মেধা দিয়েছে, তাদের টাকা পয়সা খরচ করেছে, তারা প্রচুর রিস্ক নিয়ে ব্যবসা করছে। আমরা 13%, 14% ইন্টারেস্ট দিয়ে এগ্রিকালচার বিজনেস করি। ক্যান ইউ ইমাজিন দ্যাট? 13%, 14% ইন্টারেস্ট রেট। আপনি আমেরিকার মতো উন্নত দেশে দেখেন, আপনি এগ্রিকালচার লোন চান 0 ইন্টারেস্ট, 1%, 2% আপনি লোন পাবেন, 1-2% লোন পাবেন, এবং 0 ইন্টারেস্ট দিবে আপনাকে। আপনি ল্যান্ড কিনতে যাবেন, আপনি ল্যান্ডের ভ্যালু, আপনি $5,000 আপনি মানে এগ্রিকালচার ল্যান্ড কিনতে পারবেন। আপনার এখানে দেখেন এগ্রিকালচার ল্যান্ডের দাম কত, কী পরিমাণ ট্যাক্স এগ্রিকালচার ল্যান্ড ধরলে। আপনি যে ল্যান্ডটা এগ্রিকালচার ল্যান্ড যেখানে আপনি ধান করতেছেন, আপনাকে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না, আপনি যখন মাছ করবেন আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে। এই বৈষম্য কেন? তা মাছ থেকে এগ্রিকালচার প্রোডাক্ট না? মানে এই যে মাইন্ডসেটটা, ইট ইজ ভেরি সিরিয়াস প্রবলেম কিন্তু। এবং এতে কিন্তু ধরেন লেভেল প্লেইং ফিল্ড নাই, এবং লেভেল প্লেইং ফিল্ড যখন নাই, তখন কিন্তু ম্যাস পিপুল উইল নট কাম ফরওয়ার্ড ফর দিস কাইন্ড অফ বিজনেস। তখন কী হবে? কিছু অপরচুনিস্ট পিপুল এটাকে দেখবে, হ্যাঁ, যারা মানে কী বলে আপনার বিভিন্ন ধরনের ছল চাতুরি করে ব্যবসা করার মধ্যে মানসিকতা থেকে, এই ধরনের লোকরা কিন্তু দেখবে সক্রিয় থাকবে। ভালো মানুষটা, সোজা মানুষটা, সরল মানুষটা, যারা আপনাকে অন্তর দিয়ে প্যাশন দিয়ে কাজ করবে, তাহলে কিন্তু এখানে মানে দে উইল গেট লস্ট। যে এই ধরনের বৈষম্য কেন হবে? আপনি মাছ তৈরি করার জন্য পুকুর করতে গেলে আপনাকে ট্যাক্স দিতে হবে, আপনাকে এইটা করতে হবে, সেটা করতে হবে, আপনাকে দান করলে করতে হবে না। এই যে জিনিসগুলো, এগুলো আমি মনে করি বিরাট বাধা আমাদের জন্য। আপনি বলছেন পোলট্রি ফিডের দাম বেশি, ফিশ ফিডের দাম বেশি, কেন বেশি? আপনি জানেন ভুট্টা কিনতে হলে 3% AID দিয়ে কিনতে হয়। কেন? ভুট্টা থেকে এইটা কোথায় গিয়ে পড়তেছে? ফিডের উপর পড়তেছে। তাহলে এই ফিড, তাহলে মানে প্রবলেমটা কার হচ্ছে? ফার্মারের হচ্ছে, কস্ট বাড়তেছে। তাহলে এটা প্রোডাকশন কস্ট বাড়তেছে, ভোক্তা বাড়ে যাচ্ছে। আপনি এগ্রিকালচারের উপরে কোনো ডাইরেক্ট, ইনডাইরেক্ট ট্যাক্স, ভ্যাট কেমন পর্যন্ত বাংলাদেশের মতো দেশে থাকা উচিত না। বিকজ এই এগ্রিকালচার ডেভেলপ করলে আপনার অক্সিলারি ইন্ডাস্ট্রিগুলো ডেভেলপ করবে। আজকে এগ্রিকালচার ফ্লোরিশ করছে বলেই কিন্তু একটা গ্রামের লোক মোবাইল ফোন ইউজ করে, তার পাশে টিভি আছে, তার পাশে স্টেরিও আছে, সে একটা মোটরসাইকেল চালায়। ওয়াই? বিকজ হি ইজ ডেভেলপিং হিজ এগ্রিকালচার বিজনেস। আপনি এগ্রিকালচার বিজনেস কিন্তু আপনি ট্যাক্সের মানে ক্ষেত্র হিসেবে এইভাবে ধরেন, তাহলে এটা কিন্তু বড় ধরনের কিন্তু সেটব্যাক বাংলাদেশের এগ্রিকালচার ডেভেলপের জন্য। এবং এতে করে সাধারণ মানুষ কিন্তু এই বিজনেসটা করতে পারছে না, পারছে কি কিছু ছল চাতুরি এলো পারগা লোক। দিস ইজ এ বিগ প্রবলেম। প্রসেসিং ইন্ডাস্ট্রি অবশ্যই আপনাকে ফ্রি করে, এগ্রি প্রসেসিং ইন্ডাস্ট্রি
will fall into the same category of agriculture industry. There should not be any kind of levy and tax. আপনি দেখেন এমপ্লয়মেন্ট জেনারেট করছেন এখানে, আপনি ওয়েলথ মানে জেনারেট করতেছেন, মানে আপনার জিডিপির একটা বড় অংশ কিন্তু এগ্রিকালচার থেকে আসতেছে। আপনি জিডিপি, আপনি এগ্রিকালচার প্রোডাকশন মানে কি, ইজ এ ডাইরেক্ট মানে কন্ট্রিবিউশন টু দ্য জিডিপি, অ্যাজ অপোজ টু আপনি অন্য দেশ থেকে কাপড় এনে সেলাই টেলা পাঠালেন। ইটস নট এ ডাইরেক্ট জিডিপি, আপনি কিছু ফরেন কারেন্সি আর্ন করতেছেন, দ্যাটস ইট, বাট ইটস নট এ সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এগ্রিকালচার ইজ সাস্টেনেবল ডেভেলপমেন্ট। আমাদের যে প্রোডাক্টিভিটি আছে আমাদের দেশে, আমরা যদি অ্যাকোকালচারকেও যদি ফোকাস করি, আপনি শুধু তাহলে দেখেন তেলাপিয়া আমরা থার্ড লার্জেস্ট তেলাপিয়া প্রডিউসিং কান্ট্রি ইন দ্য হোল ওয়ার্ল্ড, ইন এশিয়া, অথচ আমরা 1 কেজি তেলাপিয়া এক্সপোর্ট করতে পারি না। ক্যান ইউ ইমাজিন দ্যাট? তেলাপিয়ার টোটাল মানে ইন্ডাস্ট্রি হচ্ছে কি গ্লোবালি প্রায় $20 বিলিয়ন, এটা হচ্ছে ফার্ম প্রাইস, সেল প্রাইস হচ্ছে অ্যাটলিস্ট $50 বিলিয়ন। বাংলাদেশ 1 টাকার তেলাপিয়া এক্সপোর্ট করতে পারে না। কেন পারে না? বিকজ বাংলাদেশের রেগুলেটরি ইজ উইক। They don't have any supervision, they don't have any policies, they don't have any surveillance. যে তেলাপিয়া প্রোডাকশন করতে হলে গ্লোবাল স্ট্যান্ডার্ড কী হইতে হবে, সে স্ট্যান্ডার্ড মেনটেন করার তো কিছু নাই। হ্যাচারি পলিসি কী হবে, আপনার ফিডিং পলিসি কী হবে, হারভেস্টিং পলিসি কী হবে, প্রসেসিং পলিসি কী হবে, নাথিং, নোবডি কেয়ার্স। সো দিস ইজ নট দ্য ওয়ে, সো আমি মনে করি যে যেটা আপনি বললেন যে ইয়াং জেনারেশনকে যদি আসলে রিহ্যাবিলিটেট করতে হয় বাংলাদেশে, agriculture industry could be a biggest opportunity for government to focus, to employ agriculture, to stimulate agriculture, এবং সেখানে অন্টারপ্রেনিয়রশিপকে প্রমোট করা। হ্যাঁ, কোনো প্রয়োজন নেই বাংলাদেশে ঢাকা শহরে সব লোক সেখানে জড়ো হওয়ার কোনো প্রয়োজন নেই। ইউ ক্যান হ্যাভ দ্য সেম লাইফস্টাইল এনিওয়ার ইন দ্য হোল নেশন। আমি তো এগ্রিকালচার বিজনেস থাকার সুবাদে, আপনি নিশ্চয়ই যান বিভিন্ন জায়গায়, আপনি যেহেতু সাংবাদিক, বাংলাদেশে এমন কোনো থানা নেই যেখানে আমরা পা পড়ে নেই। অ্যান্ড আই হ্যাভ সিন ইন রিসেন্ট টাইম, আমি অ্যাটলিস্ট প্রায় 20-25টা জেলা ঘুরে আসছি গত 10-12 দিনে। আই এম সো মাচ মোটিভেটেড বাই সিইং দ্য লাইফস্টাইল হ্যাজ ইমপ্রুভড সিগনিফিকেন্টলি। লাইফস্টাইল ইমপ্রুভ করেছে কিন্তু গ্রামে গঞ্জে, কিন্তু এখন ওদের লাইফস্টাইল সবাই মোবাইল ফোন ইউজ করছে, সবাই ইনফর্মড আছে কী হচ্ছে, আমেরিকাতে কী হচ্ছে, ইউরোপে কী হচ্ছে, ইন্ডিয়াতে কী হচ্ছে, দেশে কী হচ্ছে, কী। দিস ইজ ইনফরমেশনাল যে ছড়াছড়ি আমাদের, এটাকে আসলে আমরা ক্যাপিটালাইজ করছি না। উই ডোন্ট হ্যাভ দ্য কম্পিটেন্ট গভর্নমেন্ট, ট্রাস্ট মি। আমাদের ব্যুরোক্রেটিক সিস্টেম, আমাদের পলিটিক্যাল সিস্টেম ফুললি কারাপ্ট অ্যান্ড আউটডেটেড, এটাকে চেঞ্জ করা দরকার। আমি জানি না কীভাবে হবে, বাট দিস ইজ what we need to bring change in the generation. আমাদের দরকার, আমাদের ভবিষ্যৎ জেনারেশনের জন্য আমাদের এটা দরকার অবশ্যই। স্যার একটা চমৎকার সুন্দর কথা বলেছেন যে বাংলাদেশটা যদি বিল্ড আপ করতে হয়, বাংলাদেশের অর্থনীতি যদি বিল্ড আপ করতে হয়, বাংলাদেশ যদি স্বনির্ভর হতে হয়, তাহলে আমাদের এগ্রিকালচার, শুধু এগ্রিকালচার বলবো না, অ্যাগ্রো সেক্টর, সেখানে ফসল, তারপরে সবজি, মাছ, তারপরে গরু মুরগি, ডিম, দুধ, এই জায়গাটা কিন্তু ডেভেলপ করতে হবে। এই জায়গাটার যদি এই ফার্মাতে যদি আমরা বিল্ড আপ করতে পারি, তাহলে কিন্তু সত্যি সত্যি আমাদের দেশটা স্বনির্ভর হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাদের মোমিন স্যার আসছেন, স্যারের জন্য দোয়া করুন, তার পরিবারের জন্য দোয়া করুন। স্যারের যে প্রতিষ্ঠান ইয়ন গ্রুপ, আপনারা ইয়ন গ্রুপের সাথে সম্পৃক্ত হন। স্যারদের যে আছে, এই যে ডেয়ারি খামারে যে সিমেন্ট উৎপাদন হয়, আপনাদের খামারে সিমেন্ট ব্যবহার করুন। স্যারদের এখানে 6 আছে, আপনারা 6 নিন। স্যারদের এখানে ওষুধ আছে, কমপ্লিট সলিউশন আছে, আপনারা এগুলো ব্যবহার করুন। আর সর্বশেষ সবাই আমাদের জন্য দোয়া করুন, এবং আমরাও সবাই আমরা দোয়া করি যে বাংলাদেশটার জন্য একটা সুখী সমৃদ্ধ সুন্দর বাংলাদেশ হয়। আমরা খুব খারাপ সময়ের ভিতর দিয়ে অতিবাহিত হচ্ছি, এই খারাপ সময়টা যেন খুব দ্রুত আল্লাহ আমাদের কাছ থেকে দূরে নিয়ে যায়। একটা সুন্দর দেশ আমরা যেন আমাদের সন্তানদের জন্য একটা সুন্দর দেশ উপহার দিতে পারি, এমনটাই কামনা করছি। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।